হ্যালো। শোনা যাচ্ছে? স্যার শুধু ইউনিট সি লেখা ছিল তো ওখানে ক্লাস লিঙ্কটায়। তো এইটুখানি বলতে এত সময় লেগে গেল তোমাদের? ইউনিট সি লেখা ছিল, আর কিচ্ছু লেখা নেই? না স্যার, ইউনিট সি স্যার লেখা ছিল। মানে ইউনিট সি মানে স্যার ওই এডুকেশনাল ম্যানেজমেন্ট আপনি যেটা করাচ্ছিলেন হুম। ওইটা। ইউনিট 9 এর ওই যে সাব ইউনিট সি। 7C তে কি আছে? ওই যে কনসেপ্ট অফ কোয়ালিটি এন্ড কোয়ালিটি ইন এডুকেশন, ইন্ডিয়ান এন্ড ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, এভলিউশন আচ্ছা, অফ ভেরি গুড। কোয়ালিটি। তো কোয়ালিটি মানে কি? মানে একটু আইডিয়া দিতে পারে কোয়ালিটি কাকে বলবো? স্যার কোয়ালিটি বলতে কি বিশেষ কোনো বৈশিষ্ট্যের কথা বলছেন? মানে যে আমরা একটা গুণ বলতে আমরা বাংলা তো করলে হয় ওটা গুণ, তাহলে গুণ বলতে কি বোঝায়? কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা হয়তো তার কোনো ক্ষমতাকে প্রকাশ করে বা কাজ করার কোনো একটা দিকটাকে তুলে ধরে, এরকম কিছু একটা হয়। হুম, ভুল বলনি, কিন্তু আমি তো আরো কারোর কাছ আমরা থেকে শুনতে চাইছি। হ্যাঁ বল। দাঁড়াও চয়ন, তুমি সবসময় বলো, বাকিরা তো কেউ কোনো উত্তরই দেয় না। বাকিদের আচ্ছা মধ্যে থেকে কাউ কোয়ালিটি? স্যার কোয়ালিটি বলতে আমরা এরকম কিছু বুঝি, যে কোনো কাজ আমরা করছি তার গুণগত মানটা কিরকম। কোনো একটা কাজ করলাম, সেটা ইনস্টিটিউশনের জন্যই হোক বা আহ, অন্য কোনো ক্ষেত্রেই হোক, সেই কাজটার কত দূর মানে কতটা ভালো হয়েছে, সেই রকম কিছু বোঝাচ্ছে। আচ্ছা, আমি যখন ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে যখন আমি বলবো, তখন তো আমি তো কিছু ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে যখন বলবো, তখন আমি এডুকেশনাল ফিল্ডে আমি তো কিছু প্রোভাইড করছি, কিছু না কিছু, তাই না? তাহলে সেই জিনিসে প্রোভাইড করছি, তার কোয়ালিটি বিচার আমি কিভাবে করব? স্যার আমার কিছু সেট প্যারামিটার্স থাকবে যেটার রেসপেক্টে আমি দেখবো যে সেগুলো মানে সেটার কতটা কাছাকাছি পৌঁছানো হলো। তাহলে আমার বেসিক্যালি কোয়ালিটি আমাকে অ্যাসিওর কে করবে যে কোয়ালিটি কিরকম আছে বা কোয়ালিটি স্যার ভালো কি? স্যার সেটার তো একটা ওই কোয়ালিটি কন্ট্রোল মানে একটা কোনো সেন্ট্রাল ভেরি বডি গুড। থাকবে, হুম। যেমন আমাদের টিচার এডুকেশনের ক্ষেত্রে কিউসিআই, ভেরি গুড। তারা দেখবে। হ্যাঁ। আর কি হতে পারে? ধরো আর কোন কোন জিনিসটা হতে পারে যে আমি লার্নার তো ফিডব্যাক। লার্নার ফিডব্যাক হলো, কিন্তু আমি যদি বলি দুটো এমন কোনো জিনিস, যে দুটো জিনিস দিয়ে একটা অর্গানাইজেশন কোনো তার প্রোডাক্টের কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করতে পারে, দুটো জিনিস দিয়ে। মানে আমি কনজিউমারের কাছে যখন যাবো, আমি এটা আমার ধরো একটা তোমার লংজিভিটি। না, ধরো তোমাদের মধ্যে কারোর একজনের চকলেটের দোকান আছে, এই চকলেটের কোম্পানি আছে, কারখানা রয়েছে, হ্যাঁ। তো চকলেটের যে কারখানা হয়, তুমি কাস্টমারকে যদি চকলেটটা বিক্রি করতে চাও, তাহলে ইনগ্রিডিয়েন্ট। কনজিউমারকে বিক্রি করতে, তাহলে তুমি কোন দুটো জিনিসে বেশি গুরুত্ব দেবে? বা ধরো তোমার একটা গার্মেন্টস এর কোম্পানি আছে, তাহলে তুমি যখন তোমার গার্মেন্টস যখন কনজিউমারকে বিক্রি করতে চাইবে, তখন তুমি কোন দুটো জিনিসকে তুমি মেনটেন করবে? স্যার স্যার কোয়ালিটি একটা ইনগ্রিডিয়েন্ট আমি কি কি দিচ্ছি, আর আমি কতটা মানে কতটা সেই ইনগ্রিডিয়েন্ট তো অ্যাফোর্ডেবল। সবাই দিচ্ছে, তুমি সেই জামা কাপড়ে সবকিছু সবাই দিচ্ছে, তো আমি স্যার কোন দুটো জিনিসকে দিয়ে আমি? অ্যাফোর্ডেবিলিটি। হ্যাঁ, অ্যাফোর্ডেবিলিটি। অ্যাফোর্ডেবিলিটি নয়, মানে কিছু একটা জিনিস তো, মানে আমি কোয়ালিটি পার্সপেক্টিভে কথা বলবো না। সেটা তো ফিনান্সিয়াল স্ট্রাকচার চলে গেল, যে আমি মিনিমাম রুপিজে, মিনিমাম প্রাইসে আমি লংজিভিটি। ম্যাক্সিমাম কোয়ালিটি জিনিস দিতে পারবো। তো আমি দুটো এমন জিনিস, বলো স্নেহা কি বলছিলে বলো।
স্যার আমি বলছিলাম যে যখন কোনো জিনিসটা আমি মানে কারখানা একটা তৈরি হচ্ছে সেটা মানুষের কাছে যখন পৌঁছাচ্ছে তার কোয়ালিটিটা দেখতে হবে, মানে তার মধ্যে যে গুণটা রয়েছে বা কোনো কোয়ালিটির মধ্যে জিনিসটা যদি কোন দুটো জিনিসকে আমি রিপ্রেজেন্ট করব যাতে সেটা আমার প্রোডাক্টটা বিক্রি হয়। স্যার মানে একটু স্যার সেটা চেষ্টা যদি করবো। হ্যাঁ, একদম একদম। স্যার একটা হচ্ছে তাকে একটা কোনো প্রবলেম সলভ করতে হবে, কনজিউমারের কোনো একটা প্রবলেম হয়তো আছে, সেই প্রবলেম সলভিং একটা বিষয় অবশ্য হ্যাঁ হ্যাঁ, সেই দুটোর একদম, মধ্যে একটা, কনজিউমারের প্রবলেম থাকবেই, ঠিক আছে। এবার সেইটাকে সলভ করার সলভ জন্য চেয়ে তুমি কোন তার কোন প্রোডাক্ট, দুটো তার জিনিস। প্রোডাক্ট যদি কোনো একটা প্রোডাক্ট থাকে তাহলে একটা হচ্ছে যে তার সেই প্রবলেমটা সে সলভ করতে পারছে কিনা বা প্রবলেমটা সলভ করছে, আর একটা হচ্ছে মানে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা, এরকম কোনো একটা বিষয় হয়তো। আর দুটোর মধ্যে একটা স্যার অবশ্যই স্যার হবে যে তার কিছুটা প্রবলেম। যাচ্ছে। হ্যাঁ বল, দীপিকা বলো। স্যার আমার দুটো বিষয় যেটা স্যার মনে হচ্ছে, একটা ভ্যালিডিটি, একটা রিলায়েবিলিটি। ভ্যালিডিটি রিলায়েবিলিটি, আমি তখন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে চাচ্ছি কোনো কিছু, তখন রিলায়েবিলিটি ভ্যালিডিটি প্রশ্ন আসে, এটা অবশ্যই তার কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এমন দুটো জিনিস আমি কারখানা করতে যাচ্ছি, তখন আমি কি করব? আমি স্যার কোনো হতে পারে এফেক্টিভনেস। এফেক্টিভনেস না, দেখো কিছুটা, তোমাদের মধ্যে থেকে চয়ন কিছুটা গিয়ে টাচ করতে পেরেছে বা কিছু একটুখানি ও বলতে পেরেছে। বলো স্যার রিয়া, চাহিদা, বলবে কিছু? হ্যাঁ স্যার বলছিলাম চাহিদা, মানুষের চাহিদা অনুযায়ী সেই তার নিডটা ফুলফিল হচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করে অনেক সময়। হ্যাঁ, ওগুলো তো মার্কেট স্ট্র্যাটেজি, আমি কোয়ালিটি পার্সপেক্টিভে বলছি। দেখো চয়ন একটু কাছাকাছি যেতে পেরেছে, কোনো বেসিক্যালি জিনিসের যদি বলো। কোনো জিনিসে যদি মানে কোনো প্রোডাক্টে যদি কোনো যে কিছু খুঁত দেখা গেল সেটাকে আবার পুনরায় মানে ঠিকঠাক মতন করে সেটাকে বাজারে আবার নিয়ে আসা। একদম 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 একদম। তো এখানে আমরা কিন্তু দুটো জিনিস বেসিক্যালি কোনো প্রোডাক্টের কোয়ালিটি মেজারমেন্ট করার সময় দুটো জিনিসকে দেখবো। ফার্স্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, যাতে আমার কোয়ালিটি ভালো থাকে, ভালো কোয়ালিটির প্রোডাক্টিভিটি করতে পারি, সেটা আমি কন্ট্রোল করব। এবং কনজিউমারকে অ্যাসিওর করা বা গ্যারান্টি করা বা আমি রিপেয়ারিং এর আমার সুযোগ দেওয়া, যাতে তোমার যদি কোনো কারণে প্রোডাক্ট যদি খারাপ বেরোয় তাহলে তার গ্যারান্টি বা ওয়ারেন্টি আমি নিচ্ছি। দ্যাট ইজ দুটো জিনিস, দ্য কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স। ঠিক আছে, আমার কোম্পানির চকলেট হচ্ছে বেস্ট চকলেট, এবং আমি আমার ইন্টারনালি সেটা আমি সেই কোয়ালিটিটাকে কন্ট্রোল করছি। তার মধ্যে থেকেও যদি কোনো কারণে যদি ভুল বা খারাপ প্রোডাক্ট বেরিয়ে যায়, কাস্টমারকে আমি অ্যাসিওর করছি যে সেই প্রোডাক্টটা আমি হয় ফিরিয়ে দেব, না বলে তার সেটাকে সংশোধন করে দেবো, না হলে নতুন প্রোডাক্ট প্রোভাইড করবো। দেখো কোয়ালিটির ক্ষেত্রে এই দুটো জিনিসই বেসিক জায়গা না, একটা কোয়ালিটিকে কন্ট্রোল করা এবং কনজিউমারকে বোঝানো যে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো, যদি খারাপ বেরোয় তার গ্যারেন্টি বা ওয়ারেন্টি আমি নিচ্ছি, অ্যাসুরেন্স করা। দেখো বলতে পারলাম কি পারলাম? বলতে পারলাম? তাহলে কোন দুটো জিনিস বললাম? কোন দুটো জিনিস বললাম? কোয়ালিটি কন্ট্রোল কন্ট্রোল, আর অ্যাসিওরেন্স। কোয়ালিটি অ্যাসিওরেন্স। এই দুটো বেসিসেই আমাদের কোনো প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে কনজিউমারের কাছে রিপ্রেজেন্ট হয়। তাহলে কনজিউমারের কাছে অভিযোগ যাবে তার আগেই আমি প্রোডাক্টের কোয়ালিটিটাকে কন্ট্রোল করছি, তাহলে কনজিউমারের কাছে অপশন যাবে না তার বিরুদ্ধে অভিযোগ করার। কিন্তু তার ফলে আমার যদি কোয়ালিটি মেজারমেন্টে কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা আমি যদি কোনো ভুল করে বসি, তাহলে আমি সেই অ্যাসুরেন্সটা তাকে দিতে পারছি, যদি ভুল হয় আমি তার রেকটিফিকেশন দেব, আমি রেকটিফাই করবো সেটাকে। সে অ্যাসুরেন্সে পাচ্ছে, ওয়ারেন্টি বা গ্যারেন্টি পাচ্ছে। দেখবে গভর্নমেন্টের প্রোডাক্ট গুলো যেগুলো থাকে না, যেমন গভর্নমেন্টের প্রোডাক্ট কি ব্যাংকিং সার্ভিসেস বা গভর্নমেন্টে কোনো অর্গানাইজেশনে কোনো কিছু জিনিস থাকে, সেগুলোর উপর আমাদের আস্থা খুব বেশি থাকে। কেন? কারণ আমি জানি আমি সরকারি ব্যাংকে টাকা রেখেছি, যদি কোনো কিছু গন্ডগোল হয়ে যায় সরকার আমাকে কিন্তু তার গ্যারেন্টি ওয়ারেন্টি হিসেবে সে টাকাটা আমাকে হয়তো ফিরিয়ে দেবে, ঠকে যাওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ অ্যাসিওরেন্সটা রয়েছে। এবং ভুল হবে না তার কন্ট্রোল, মানে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে। কিন্তু তুমি যদি ধরো গভর্নমেন্ট এডুকেশন সেক্টর গুলোতে যাও বা যদি তুমি হেলথ সেক্টরে যাও, তাহলে তুমি দেখতে পারবে যেখানে লোকে প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট হসপিটাল, প্রাইভেট স্কুলগুলোতে যাওয়ার প্রবণতা মানুষের বেশি। কেন? মানে সেখানে সে স্কুলগুলো
বা ইনস্টিটিউট গুলো বা হসপিটাল গুলো তারা কি করছে, তারা কোয়ালিটিকে কন্ট্রোল করছে, ভালো ভালো ফ্যাকাল্টি রাখছে, ইনফ্রাস্ট্রাকচার রাখছে, এবং তাতে আমরা গিয়ে সেই কোয়ালিটি যেটা তারা কন্ট্রোল করেছে এই জন্য আমরা ওখানে কোয়ালিটির প্রতি অ্যাসুরেন্স পাই। এবং আমাকে বলে দেওয়া হয় যদি এখান থেকে যদি আপনার ছেলে ভালো রেজাল্ট না করে বা ভালো রেজাল্ট করে না বেরোয়, এত না পায়, তাহলে আমরা আপনাকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। এই অ্যাসুরেন্সটা তখন সেখানে সে কিন্তু পাচ্ছে। ঠিক আছে, দেখো বলতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ স্যার। তার কোশ্চেন আছে কিছু? আছে কোশ্চেন? হ্যাঁ আছে, সৃজনী আছে? না স্যার। আচ্ছা চলো, ভেরি গুড। না থাকলে তো খুব ভালো, আমার পরিশ্রম অনেক কমে যায়। আচ্ছা চলো, স্ক্রিনটা স্যার দেখা যাচ্ছে? বলো। হ্যাঁ স্যার এমনি মানে আমি স্যার যেটা বলতে চাইছিলাম যে আপনি তো দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে মানে কথা বলছিলেন যে কেন সেই কাস্টমার আমার সেই প্রোডাক্টটা কিনবে, তাহলে স্যার সেইটাই এই দুটোর কথা বলছিলেন এই যে দুটো আমি কথাই নিজে বলছি, কোয়ালিটি যে কন্ট্রোল আমার করব। আমি যদি কোয়ালিটি কন্ট্রোল করি তাহলে ফার্স্ট ইউজেই সে তার বেনিফিট পাবে, কিন্তু কোনো কারণে যদি ভুল হয়ে যায় বা কোনো রকম ভাবে কোয়ালিটি কি নয়, তার অ্যাসুরেন্সটা আমি দিচ্ছি, তাই না? আচ্ছা বা ট্রেনে গেলে দেখবে লেবু বিক্রি করে বা কোনো ফল বিক্রি করে, বলছে খেয়ে দেখুন, পয়সা দিতে হবে না। তাহলে সে জানে তার ফলের মিষ্টি না কোয়ালিটি হলে ভালো, পয়সা দিতে হবে না। পয়সা দিতে হবে না, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স দিচ্ছে এবং সে ভালো কোয়ালিটি ফল কিনেও এনেছে, দ্যাট ফলে সে কোয়ালিটি কন্ট্রোল করেছে, সেই জন্য সে কোয়ালিটি অ্যাসুরেন্স দিতে পারছে। যদি খারাপ বেরোয়, টক বেরোয় বা পচা বেরোয়, খারাপ বেরোয়, তাহলে আমি টাকা দিতে হবে না, আপনি বাইরে থেকে ছুঁড়ে ফেলে দেবেন। তার মানে সে কোয়ালিটি অ্যাসুরেন্সও করছে। যে কোনো কিছু প্রোডাক্ট যখন আমি বিক্রি করতে যাই তখন কোয়ালিটি কন্ট্রোল দেন কোয়ালিটি অ্যাসুরেন্সের মাধ্যমে আমি কোনো কোয়ালিটির প্রোডাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করি বা তার ভ্যালুয়েশনকে আমি রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, আচ্ছা স্যার। তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো আমরা কোয়ালিটি ম্যানেজমেন্টে আসি। তো বেসিক্যালি একটু রেসপন্স করবে। হ্যাঁ, রেসপন্স না করলে না আমি এতক্ষণে 1-1.5-2 ঘন্টার তো টানা আমার এনার্জি আমি পাই না। ফেস টু ফেস হলেও একটা ব্যাপার থাকে, ফেস টু ফেস তো হচ্ছে না। তো যাই হোক, তো কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে কোয়ালিটি কিভাবে ম্যানেজমেন্ট করা যেতে পারে, কি করে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট করব এডুকেশন সেক্টর গুলোতে, আমরা কি কি ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্স করব, ঠিক আছে, সেগুলো আমরা এখানে দেখব। তো কোয়ালিটি যখন আমরা নিয়ে বিচার করছি, যেখানে আমরা কিন্তু কি করছি, আমরা তার এক্সিলেন্সি নিয়ে ব্যাখ্যা করছি, যে কতটা ভালো এক্সিলেন্ট, কম্পারিজন করি, দুটো প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করি। ও আচ্ছা, ওই ওই ও মানে ওই চকলেটটা এই চকলেটটা থেকে খেতে বেশি ভালো, ঠিক আছে, ওইখানে ওই দোকানে গেলে কম দামে পাওয়া যাচ্ছে, এখানে বেশি দাম নিচ্ছে, ওই দোকান থেকে কিনবো যেখানে কম দাম পাওয়া যাচ্ছে। এই যে কম্পারিজন আমরা যখন করি, দুটো প্রোডাক্টের দুটো কাপড়কে হাত দিয়ে যখন ছুঁয়ে দেখি, তখন বুঝতে পারি কোন একটা কাপড় ভালো কোয়ালিটির কাপড়, তার দামটা একটু বেশি হচ্ছে, আর যেটা খারাপ কোয়ালিটি সেটা দেবে কম। দেখবি আমাদের অনেক সময় সাইকোলজিক্যালি কাজ করে, যে জিনিসটা আমাদের চোখে না খুব বেশি পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়, দেখবে সেই জিনিসটার দাম কিন্তু খুব বেশি হয় না? দেখবি ইনসিডেন্টে আমাদের লাইফে কিন্তু প্রচুর ঘটে। আর যে জিনিসটা একদম আমার পছন্দ হচ্ছে না, ভালো নয়, সেই জিনিসটা দেখবে দাম কম, হয় না? হ্যাঁ স্যার। আমরা সাইকোলজিক্যালি পারসেপশন তৈরি হয়ে যায়। বহুবার আমি দেখেছি, যে শার্টটা আমি কিনতে গেছি, টি শার্ট কিনতে গেছি, যে টি শার্টটা আমার দেখে খুব ভালো লাগছে পছন্দ হচ্ছে, সেই টি শার্টটা দাম দেখছি বেশি, আর যে টি শার্টটা আমার দেখে পছন্দই হচ্ছে না, সেই টি শার্টটা দাম দেখছি কম। হ্যাঁ, তো এইরকম। তো কোয়ালিটি হচ্ছে কোনো মিস্টেক্স যা হয়, বারবার যদি কোনো মিস্টেক্স দেখতে পাই, জিনিসের মধ্যে কোনো যদি ভুল কিছু আমি দেখতে পাই, হ্যাঁ, মিস্টেক্স যদি হয় বারবার কোনো প্রোডাক্টের মধ্যে, তাহলে কিন্তু তার কোয়ালিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, এবং কোয়ালিটি রিপ্রেজেন্ট করবে তার সুপ্রিমেসিকে, অর্থাৎ সে বেস্ট, এইভাবেই সে প্রচার করছে, লাইভ প্রাইস আবার প্রচার করছে। হ্যাঁ, কিভাবে ধোতে রাহো 99% জাম্পস নাকি সে মানে মুছে দিতে পারে। কত রিয়েলিস্টিক আমার জানা নেই,
কিন্তু এইটা কিন্তু তার সুপ্রিমেসিকে রিপ্রেজেন্ট করছে, তাই না? দেখবে নতুন এখন একটা অ্যাড দেখছিলাম, অ্যামাজন পের একটা অ্যাড দিচ্ছে, দেখবে সেখানে বলছে যে ইনস্ট্যান্ট টাকা ফেরত চলে আসবে। ব্যাংকের থেকে তখন ইউপিআই দিয়ে মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছ, তখন করতে গেলে কি হচ্ছে, তুমি 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে তোমার ব্যাংক তোমাকে সেই টাকাটা ফেরত দিচ্ছে, তাই না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই 48 ঘন্টা টাকাটা কার কাছে থাকছে? ব্যাংকের কাছে। ব্যাংকের কাছে। ব্যাংকেই তোমার 48 ঘন্টার মধ্যে ওই ব্যাংক তোমার ওই টাকাটা খাটিয়ে ইন্টারেস্ট তুলে 48 ঘন্টা পরে তোমাকে ফেরত দিচ্ছে। কথা কথা মানে স্যার, মানে কিরকম স্যার এটা? আমি কাউকে পেমেন্ট করছি, তুমি অনলাইনে পেমেন্ট করছো, পেমেন্টটা মিস্টেক হলো, আচ্ছা ঠিক আছে, পেমেন্টটা হলো না, কিন্তু কোনো না কোনো কিউতে কোনো না কোনো জায়গাতে টাকাটা আটকে রয়েছে। তো যেখানেই আচ্ছা। আটকে থাকুক না, কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্টে তো তা আটকে রয়েছে সেটা। হ্যাঁ, তাহলে সেইটা নিশ্চয়ই সেই ব্যাংক তার ডে ট্রানজেকশনে সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে, তো সেখান থেকে সে আচ্ছা, ইন্টারেস্ট মানে গেইন সেটা করছে। 48 ঘন্টার পরে সে ফেরত দিচ্ছে, আর আমরা ভাবছি যে আমার টাকা কোথাও যাবে না, 48 ঘন্টা পরে ঠিক ফিরেই হ্যাঁ, আসবে। আমি ফিরে আসবে, কিন্তু তার মধ্যে এর কিন্তু মধ্যে সেই টাকাটা সে এর মধ্যে অনেক কাটিয়ে কিছু নিচ্ছে। গল্প হয়ে যাচ্ছে। হ্যাঁ, গল্প হয়ে যাচ্ছে একদম এরকম। তো এই জিনিসটা কিন্তু আমরা মেনটেন করার চেষ্টা করি সবসময়, ঠিক আছে? এই জিনিসটা তুমি দেখবে ওইখানে একটা জায়গাতে বলছি অ্যামাজন পে যদি কোনো রকম হয় সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে টাকাটা ফেরত পাঠিয়ে দেওয়া হবে, এই অ্যাসুরেন্স পাচ্ছে। ও ওখানে তো 48 ঘন্টা পরে পাবো, এখানে তো সঙ্গে সঙ্গে আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে আমি আর গুগল পে তে করবো না, আমি এখন অ্যামাজন পে তে আমি করবো, যাতে আমি সঙ্গে সঙ্গে মিস্টেক করে সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত দিই। দ্যাট ইজ দ্য মার্কেটিং, দ্যাট ইজ দ্য কোয়ালিটি। ঠিক আছে, বলতে পেরেছি? চারটে জিনিসের উপরে এক্সেলেন্ট প্রোডাক্ট, কম্পেয়ার করে যদি বেস্ট পাই, কোনো ভুল ভ্রান্তি যদি তাতে না থাকে, এবং সে যে বেস্ট সেটা যদি প্রমাণ করতে পারে, তাহলে আমার এই চারটে মাধ্যম দিয়ে আমি কোনো বস্তুর কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, কোয়ালিটিটা কি? কোয়ালিটি হচ্ছে প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড প্রসেস। কোনো প্রোডাক্ট হতে পারে কোয়ালিটি, কোনো সার্ভিস হতে পারে, ব্যাংক আমাকে সার্ভিস দিচ্ছে, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট আমার কাছে কোয়ালিটি, ভালো সার্ভিস পেয়েছি কিনা আমি, তাই না? প্রসেস, কোনো পদ্ধতি আমাকে প্রসেস করতে সাহায্য করছে কিনা, যেমন ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন সে কিন্তু প্রসেস করছে, একটা স্টুডেন্টকে তৈরি করছে, স্টুডেন্টের বিহেভিয়ার তৈরি করাতে সাহায্য করছে। সেইখান থেকে বেসিসে আমরা তখন বলছি, ও আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম স্কুল, ওখানে ভালো পড়াশোনা হচ্ছে না, ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে ভালো পড়াশোনা হচ্ছে, ছেলে ভালো করে ভবিষ্যতে চাকরি পাবে, এটা মাইন্ড সেট আপ আমাদের তৈরি হয়ে রয়েছে, কিন্তু পুরো মাইন্ড সেট আপটা পুরো ফেক একদম। মিডিয়াম কোন রকম ভাবে রেসপন্সিবল নয়, উল্টে মাদার টাং যার আছে, সে যদি মাদার টাং এ যদি পড়াশোনা করে, বা যদি বেঙ্গলি বাঙালি হয়ে বাংলা মিডিয়ামে করে, তার প্রবাবিলিটি, মানে কোয়ালিটি ডেভেলপমেন্টের প্রবাবিলিটি হাই। কিন্তু মার্কেটে ওই আমরা কেরানি চাই, সেই জন্য আমাদের ইংলিশটাই বেশি প্রয়োজন। হ্যাঁ, কোয়ালিটির লোক তো চাই না। হ্যাঁ, কথা তো তো এটাকে কি ডিফাইন করছে? ডিগ্রি টু হুইচ এ সেট অফ দ্য ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অবজেক্ট স্যাটিসফাইং এ সেট অফ রিকোয়ারমেন্ট। আমি যা চাইছি, কনজিউমার, স্টেক হোল্ডার্স, তারা যা জিনিস চাইছে, সেই জিনিসটা সেই বস্তুর ভেতরকার যে অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট গুলোকে স্যাটিসফাই করছে। Therefore, the quality of an object is determined by the comparing a predetermined set of characteristics against a set of requirement. আগে থেকে আমরা কোনো প্রোডাক্টকে কনজিউমারের সামনে আনার ক্ষেত্রে, একটা কোর্স এন্ড কারিকুলামকে যখন স্টুডেন্টের সামনে আনা হয়, তার আগে থেকেই প্রিডিটারমাইন্ড বেসিসে কিছু কোয়ালিটিকে ঠিক করে রাখা থাকে। দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ অফ আওয়ার স্টাডি। ঠিক আছে, ইফ দিস ক্যারেক্টারিস্টিক্স কনফার্ম টু দ্য রিকোয়ারমেন্ট, যদি কনফার্ম করতে পারে রিকোয়ারমেন্টস কে, হাই কোয়ালিটি ইজ অ্যাচিভ, তবেই তার কোয়ালিটি হাই হিসেবে ধরা হবে। বাট ইফ দোজ ক্যারেক্টারিস্টিক্স ডু নট কনফার্ম, এ লো অর পুয়ার লেভেল অফ কোয়ালিটি ইজ অ্যাচিভ, পুয়ার কোয়ালিটি ধরা হবে। অর্থাৎ কনজিউমারের কাছে যদি তার রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে কোনো প্রোডাক্ট, তাহলে সেই প্রোডাক্টটার হাই কোয়ালিটি হিসেবে ডিনোট হবে। আর যদি তার রিকোয়ারমেন্টকে ফুলফিল না করতে পারে, তাহলে তাকে পুয়ার বা লো লেভেল অফ কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করা হবে। বলতে পারলাম? Do you have any questions?
স্যার অনেক ক্ষেত্রে তো এরকমও হয়, মানে জিনিসটার কোয়ালিটি হয়তো ভালো হয়, কিন্তু এবার মানুষের চাহিদা তো বিভিন্ন রকম, তাহলে একজন সন্তুষ্ট হবে আর একজন তো সন্তুষ্ট নাও হতে পারে সেইটায়। যেমন 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 ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমার সামনে, তুমি ধরো দুটো গায়ক তোমার সামনে আছে, ঠিক আছে? একজন ধরো তোমার ধরো জগজিৎ সিং এর মতন একজন গায়ক রয়েছে, আর এদিকে ধরো পাশে তোমার হানি সিং রয়েছে। তাহলে তুমি জগজিৎ সিং কে বাজবে না হানি সিং কে বাজবে? নর্মাল মানুষ হিসেবে বললাম, একদম মানে একদম নর্মাল মানুষ হিসেবে, মানে এমন নয় যে ওরকম ভেবে কি, নর্মাল সাধারণ মোস্ট অফ দ্য পিপল কাকে বাজবে? স্যার মোস্ট অফ দ্য পিপল তো ওই হানি সিংকেই মানবে, কিন্তু তাহলে হানি সিং যারা এর কোয়ালিটি আর জগজিৎ সিং এর কোয়ালিটি তো সেম নয়, কিন্তু মার্কেট ডিমান্ড হচ্ছে হানি সিং, ঠিক আছে? কিন্তু ভেবে দেখো যারা ব্যাপারটা। একটু ওই গান মানে ক্লাসিক্যাল দিক থেকে দেখবে, তাদের তো আবার ওই গানটা পছন্দ নাও হতে পারে হ্যাঁ, স্যার। তাহলে সেই কনজিউমারের সংখ্যাটা কম। বলতে পারছি কি, সেই কনজিউমারের সংখ্যাটা কম, কিন্তু ধরো যে জগজিৎ সিং শুনতে চায় তাহলে তার কাছে হানি সিং হচ্ছে কোয়ালিটি নয়, আবার যে হানি সিং শুনতে চায় তার কাছে জগজিৎ সিং কোনো কোয়ালিটি নয়। হ্যাঁ এই জিনিসটা অনেকে। বলতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ওই 2 টাকা তো পড়ে আছে না মাইনাস ভ্যারি করবেই চয়েস। ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমি তোমাকে যে বলছি ওই যে পিঠে ট্রেনটা খোলা আছে। কনজিউমার কি চায়। আচ্ছা একটু মিউট করলে সুবিধা হয়, কার তো সাইড থেকে আওয়াজ আমি দেখতে পাচ্ছি না, ভিডিও আছে তো কথা বলতে হবে। ঠিক আছে? তো তো কনজিউমার কিন্তু এখানে মূল বিষয় যে কনজিউমার তোমার কাছ থেকে কি চাইছে। কনজিউমার যেরকম চাইবে, তোমার যেরকম সোসাইটির ডিমান্ড হবে সেই রকমই তুমি প্রোডাক্ট তুমি তাকে প্রোভাইড করবে, এতে কোনো ভুল বা অপরাধের কিন্তু কিছু নেই, ঠিক আছে? হানি সিং জগজিৎ সিং হতে পারতো, কিন্তু সে জগজিৎ সিং হতে চায়নি, কারণ সে ভালো মতো করে জানে আমি জগজিৎ সিং হলে আমাকে না খেয়ে মরতে হতে পারে, আমি হানি সিং হলে ভুলভাল লিরিক্স দিয়ে যদি গান গাই তাতেও লোকে শুনবে এবং আমি সেখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। বলতে পারলাম? সে কিন্তু সেই বেসিসে কোয়ালিটিকে রেফার করছে, এমন নয় যে তার কোয়ালিটিকে তুমি হানি সিং খারাপ বলে দেবে, সেটা না। বা জগজিৎ সিং এর কোয়ালিটিকে তো খারাপ বলার কিছুই নেই, ঠিক আছে? তো সে অনেক পরিশ্রম করে রেয়াজ করে সব ওই জায়গায় এসছে। আর কোনো প্রশ্ন আছে কারোর কিছু এখান থেকে? আছে প্রশ্ন? আচ্ছা স্যার, যদি এই যে প্রি ডিটারমাইন্ড যে মানে ক্যারেক্টার মানে একটা সেট বলছে যেটা অনুযায়ী হবে স্যার, সেটা যদি মানে অতটা মানে ওটার সঙ্গে যদি কনফর্মিটি মানে ডিমান্ডের না থাকে তাহলে কি হবে? প্রোডাক্টের কোনো প্রয়োজনীয়তা নেই তো। যখন আমি তোমাকে বারবার করে বলছি, যখন কোনো প্রোডাক্ট তৈরি হয় তখন তো সে তার কনজিউমারকে মাথায় রেখেই তৈরি করবে। দেখো বলতে পারছি কি পাচ্ছি না? হ্যাঁ, মানে যে প্রোডাক্টের ডিমান্ড নেই সেই প্রোডাক্টের কোনো মানেই নেই। না, সেই মানেটা নেই। প্রি ডিটারমাইন্ড কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। ধরো তুমি তোমার সাবজেক্ট কি, মাদার সাবজেক্ট কি? এডুকেশন? না স্যার, জিওগ্রাফি। জিওগ্রাফি, চলো আমাদের গোত্রে, তাই তো? আর তারপরে এমএড করেছো, তাই তো? আমি নাম দেখতে পাচ্ছি না, কি নাম তোমার? সৃজনী। সৃজনী। আচ্ছা চলো, বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে করেছিলে? না স্যার, আমার আর্কিওলজিতে স্পেশালাইজড এমএসসি। আচ্ছা আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা চলো, ভেরি গুড। তো তোমার হচ্ছে জিওগ্রাফি আমি পরে করেছি স্যার। আচ্ছা চলো, তো তোমার হচ্ছে কি বলছি আমি ভুলে গেলাম। কি বলছি আমি ভুলে গেলাম। আচ্ছা বাদ দাও, আর কোনো এখানে কোনো প্রশ্ন আছে কি আর? না স্যার। চলো, আচ্ছা কোয়ালিটি ইন এডুকেশনে আমরা কি দেখতে পারবো? হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট, কত ধরনের স্কিল আমরা ডেভেলপ করতে পারছি, ইউজফুল টিচার আমি দেখতে পাচ্ছি কিনা, অর্থাৎ টিচিং,
এডুকেশন, এলিজিবিলিটি, টিচার স্টুডেন্ট রেশিও, স্কিল এন্ড নলেজেস, এই জিনিসগুলো আছে কিনা। স্কুলের মধ্যে আমরা কি দেখতে পারবো, স্কলাস্টিক কো স্কলাস্টিক অ্যাক্টিভিটি গুলো আছে ঠিকঠাক আছে কিনা, এটা হচ্ছে কোয়ালিটি বিচার করতে পারি। এন্ড কমিউনিটি পার্টিসিপেশন, কোন কোন কমিউনিটি থেকে স্কুলে পার্টিসিপেশন হচ্ছে, সমস্ত পার্টিসিপেশন হচ্ছে কিনা। অর্থাৎ এই জিনিসগুলো বেসিক জায়গা আমাদের ক্ষেত্রে, স্কিল ডেভেলপমেন্ট, ইউজফুল টিচার, স্কুল, কমিউনিটি পার্টিসিপেশন, এগুলো। সাকসেসফুল পারফরমেন্স ইন স্কুলস ইজ সাপোর্টেড বাই দ্য ওয়াইড রেঞ্জ অফ এবিলিটিস। একটা কোনো এবিলিটি কে দিয়ে বা একটা কোয়ালিটি কে দিয়ে বিচার করলে হবে না, ডিফারেন্ট টাইপ অফ এবিলিটি মানে দে হ্যাভ সাম রিকোয়ারমেন্টস। তো আমি বলতে চাইছি যে বেসিক্যালি আমাদের মানে এটা ওয়াইড রেঞ্জ অফ এবিলিটির এখানে প্রয়োজন হয়ে থাকে, একটা ওয়াইড রেঞ্জ অফ কোয়ালিটির প্রয়োজন হয়ে থাকে এখানে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ এবিলিটি প্রয়োজন হয়ে থাকে কেন, বিকজ the classroom is the representation of our society. হ্যাঁ, আমাদের ক্লাসে সমস্ত মিনিয়েচার অফ সোসাইটি হিসেবে ট্রিটমেন্ট পায়। দ্যাট মিন ডিফারেন্ট কমিউনিটি, ডিফারেন্ট সেকশন অফ আওয়ার সোসাইটি থেকে কিন্তু ছেলে মেয়ে পড়তে আসছে, এবং তাদের সবার নিডস এবং সবকিছু সব হচ্ছে আলাদা আলাদা। তো সেই জন্য অ্যাটিটিউডস এন্ড সোশিও ইমোশনাল কম্পিটেন্সি থাকতে হবে বিয়ন্ড দ্য ট্র্যাডিশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি স্কিলস, লাইক স্কিলস সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট টু দ্য লার্নিং অ্যান্ড আর অ্যান অ্যাসপেক্ট অফ দ্য কোয়ালিটি এডুকেশন। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কোয়ালিটি এডুকেশনকে ভাবতে হবে। ঠিক আছে, আশা করি এখানে কোনো প্রশ্ন নেই, আছে? স্যার এখানে একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ বলো। স্যার কোয়ালিটি এডুকেশন মানে এখন যে শিক্ষা ব্যবস্থাটা আছে তার সাথে কোয়ালিটি এডুকেশনের পার্থক্যটা কি? এখনো তো এইগুলো সবকিছুই তো ইয়েতে মানে স্কুলে করানো হয়। আলটিমেটলি তুমি যখন তোমার সন্তানকে বা তুমি যখন স্কুলে ভর্তি হয়েছিলে, তাহলে তুমি স্কুলের কাছ থেকে কোয়ালিটি এডুকেশন এক্সপেক্ট করো কি করো না? হ্যাঁ, তাহলে তুমি তো কোয়ালিটি এডুকেশন এক্সপেক্ট করছো, তুমি যেটা চাইছো তুমি স্কুল থেকে সেটা পাচ্ছ কি পাচ্ছ না দেখো। যদি না পাও তাহলে সেই কোয়ালিটি প্রোভাইড করছে না, আর তুমি যেটা চাইছো সেটা তুমি পাচ্ছ, তাহলে বুঝবে কোয়ালিটি প্রোভাইড করেছে তোমাকে, সেই ধরনের কোয়ালিটি এডুকেশন তোমাকে দিয়েছে, তাহলে দেয়নি আদারওয়াইজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, একটা স্টুডেন্ট স্কুলে গেছে, সে খুব বড় একটা স্কুলে গেছে, সেই স্কুলে গিয়ে সব সময় পড়াশোনার কথা বলা হচ্ছে, কিন্তু বাচ্চাটা খেলতে চায়, তাহলে সে কি স্কুলেতে কোয়ালিটি এডুকেশন পাচ্ছে? না না, অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে না। অলরাউন্ডার সে যেটা চাইছে বেসিক্যালি। মডার্ন এডুকেশন সিস্টেমে বলা হয়ে থাকে যে লার্নার সেন্টার্ড, লার্নার যা চাইবে তাকে লার্নারকে সেটা শেখাতে হবে, লার্নারের বেসিক জায়গা থেকে। দেখো বেসিক্যালি এটি আমি যা শিখতে চাইবো এটা লার্নার হিসেবে না না স্যার বলুন। হ্যাঁ আমি লার্নার হিসেবে যা শিখতে চাই আমাকে সেটা শিখতে দিতে হবে কারণ আলটিমেটলি আমি যখন জব প্রোফাইলে যাই না, চাকরির জগতে যাই না, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কিচ্ছু করি না, প্র্যাকটিক্যালি আমি কিছু করি। তুমি ভেবে দেখো, আমি রিয়েলিটি বলছি যে আমি যে সাবজেক্ট পড়াই বা আমি পড়াচ্ছি তার জন্য আমার কোনো রকম মাস্টার্স ডিগ্রি প্রয়োজন ছিলই না। আমার মাস্টার ডিগ্রি না থাকলেও আমি এই জিনিস পড়াতে পারতাম। কেন? কারণ আফটার কমপ্লিশন অফ মাই মাস্টার্স ডিগ্রি আমি এই জিনিসগুলো শিখেছি, তার আগে আমি এগুলো শিখিনি। কি বললাম বলতে পারছি? তাহলে আমার এডুকেশনটা কি হওয়া উচিত? নিড বেস, আমি যেটা শিখতে চাইছি সেটা আমাকে শিখতে দেওয়া হোক, এবং সেইটাকে আমি ব্যবহার করে পরবর্তী সময় যা খুশি আমার ইচ্ছা হবে আমি শিখতে পারবো, সম্ভব আমার পক্ষে শেখা। ঠিক আছে, দেখবে সায়েন্সের স্টুডেন্টরা সব সাবজেক্টে খুব ভালো হয়। কেন হয়? তারা সায়েন্স ভালোবাসে, দ্যাটস ওয়াই তারা অন্য সব সাবজেক্ট ভালোবাসে। তারা বেনিফিশিয়ারি মনে হয়েছে তার কাছে সায়েন্স পড়ছে, কিন্তু আদারওয়াইজ তারা সব সাবজেক্টেই ভালো। ঠিক আছে, বলো। স্যার ওই এসডিজি গোলের সেই 4 নাম্বার যে ইয়েটা কোয়ালিটি এডুকেশন, ওখানেও তো মানে কোয়ালিটি বলতে মেইনলি কারিকুলাম, এক্সাম, এগুলো সবগুলোকেই তো বোঝানো হচ্ছে, মানে পড়ানো থেকে শুরু করে যা কিছু। হ্যাঁ সব কোয়ালিটি ওভারঅল কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আচ্ছা স্যার।
আচ্ছা স্যার, বলছি একটা বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় তো সে তো সব সময় ধরুন খেলতেই চাইছে, মানে না পড়াশোনার পর করবে না, সেটাও তো আবার এই ঠিক না। না না, এটা ভুল ধারণা আমাদের। বাচ্চা পড়াশোনা করতে চাইবে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি বলতো, বাচ্চার মধ্যে না একটা নেগেটিভ, ছোটবেলায় বাচ্চা মানে অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড অনুযায়ী বাচ্চা সবসময় নেগেটিভ এই নেওয়া মানে এটা অ্যাটিটিউড নিয়ে জন্মায়, এবং বাচ্চা কি করে সবসময় তুমি যা বলবে তার অপোজিটটা করার চেষ্টা করে। তাহলে তুমি সবসময় যে বাচ্চাকে বলতে থাকো পড়তে বস, পড়ছিস না কেন, ওই দেখো পড়াশোনা করছে, কত ভালো স্টুডেন্ট, তুই পড়াশোনা করছিস, তুই খারাপ স্টুডেন্ট, বাচ্চা অটোমেটিকলি পড়াশোনার থেকে দূরে সরে যাবে। আর কোনো একটা স্টুডেন্টের খারাপ হওয়ার পেছনে আর কোনো কারণ নেই প্র্যাকটিক্যালি। অনেকগুলো বাচ্চা তো থাকে কোন টাইপের, মানে কেউ খেলতে দিলাম তারপরেও খেলতে দিলে না, তোমাকে সবসময় বলতে হবে এই তুই আচ্ছা খেলিসনি কেন, খেলতে যা এখন, খেল গিয়ে, খেলবি না কেন, খেলছিস না কেন, অমুক তুই খেলবি না কেন, তুই 24 ঘন্টায় কথা বলতে থাকো, ও একটা সময় পরে ও খেলাধুলা করাই বন্ধ করে দেবে। আমি বলছি না, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। তুই বাচ্চাকে যত বেশি সেই জিনিসটাকে নিয়ে বেশি প্যাম্পারিং করবে, বাচ্চা সেই জিনিসটারই এক্স্যাক্টলি তার অপোজিট জিনিসটাই সে করতেছে। বুঝতে পারলাম? এবার তুমি কি করে, তুমি কোনো একটা বাচ্চাকে অভ্যাস কি করে দাঁড় করাবে, বাবা মাকে সেই হ্যাবিটস গুলো করতে হবে। তুমি বাচ্চাকে বলছো বই পড়তে, এইদিকে বাবা মা দুজনেই বই পড়ে না, বাচ্চা বই পড়তে চাইবে না। বাচ্চা সব থেকে বেশি ফলো করে তার বাবা মাকে, কাউকে না। বললে যে আমরা তো বাড়িতে আছি, ঠাকুমা ঠাকুরদা আছে, এই ওরা আছে, তারা আছে, তারা থাকার জন্য কি হয়েছে, ওর স্বভাব খারাপ হয়ে যাচ্ছে। একদম কমপ্লিটলি ভুল। স্বভাব যদি ভালো বা খারাপ হয় ডিউ টু দেয়ার পেরেন্টস। বাবা মার আচরণের জন্য তার ছেলে সন্তানের উপর তার এফেক্টটা পড়ে। আর দেখো এমনি কিছু কিছু জিনিস যেগুলো খুব সহজে পাওয়া যায় সেগুলো আমাদের কাছে খুব লুক্রেটিভ হয়। তুমি যদি সহজে বাচ্চাকে কিছু জিনিস দিয়ে দাও, তাকে সেটা মানে কিছু মানে তাকে আর্ন করার সুযোগ যদি না দেয়। সিম্পল ঘটনা বলে দিই, আজকে সকালের ঘটনা। আজকে আমি ছেলেকে আমি চুল কাটাবো বলেছেন, সেলুনে গিয়ে চুল কাটাতে হবে, ও যেতে চাইছে না সেলুনে চুল কাটতে। ঠিক আছে, তো আমি ওকে সকালে বলেছি ঠিক আছে তুই চুল কাটতে যেতে চাইছিস না, তাহলে আজকে মানে ও একটা বড় সেলুন আছে সেখানে সব মানে হেয়ার ওয়াশ টাশ করে দেয় ওখানে ওয়াশ করে। তখন আমি ওকে বলেছি যে ঠিক আছে আজকে আমি চুল তো আছে কাটতেই হবে, যদি তুই আমাকে যদি আমার গাছ করার সময় তুই যদি আমার মানে বাগানে একটু হেল্প করে দিস, তাহলে তোকে আমি 2টো চিপসের প্যাকেট দেবো এবং তোকে আমি ওইখানে চুল কাটাতে নিয়ে যাবো। সে কিন্তু সেই বেসিসে ও কিন্তু বাগানে কাজ করেছে, সবকিছু করেছে, তাকে আমি চুল কাটাতে নিয়ে গেছি, মাঝখান থেকে ও কিন্তু চিপসের কথাটা ভুলেই গেছে, মনেই নেই ওর। তো এগুলো হচ্ছে হ্যাবিট। সবসময় যে তাকে প্রোভাইড করতে হবে, সহজে সবকিছু তাকে তুমি দিয়ে দেবে তা না। কিছু যদি বাচ্চাকে দিতে হয় তার আগে বাচ্চার কাছ থেকে কিছু নিতে হবে। তুমি কিছু বাচ্চা থেকে নিয়ে যদি তুমি বাচ্চাকে দাও না, ও বুঝবে এটা আর্ন, I have to do something that after that I will get some earn. আমি তাহলে সেখানে আর্ন করতে পারবো। এই মেন্টালিটি বাচ্চার তৈরি হওয়া ছোটবেলা থেকে প্রয়োজন আছে। এইটা করলে আমি এটা পাবো, এটা না করলে আমি এটা পাবো না। ঠিক আছে, আমার ছেলে বলেছিল যে আমি বলেছিলাম যে যদি এবারে রেজাল্ট খুব ভালো হয় তাহলে আমি ওকে কাশ্মীর ঘোরাতে নিয়ে চলে যাবো। তো আমার নেক্সট প্রোগ্রাম রয়েছে আমি সামনের মার্চে হয়তো আমি আমার ছেলেকে কাশ্মীর ঘোরাতে নিয়ে যাবো। কারণ আমি বলেছি এবছরে যদি খুব ভালো রেজাল্ট হয় তাহলে সামনের বছর কাশ্মীর। ও কিন্তু ভালো মতো পড়াশোনা করেছে এবং তার পরের বছর কোথায় যাবে মার্চ মাসে সেটাও প্ল্যান করছে, সেটা এই বছরের পড়াশোনার উপর ডিপেন্ড করে। তাহলে ও বুঝতে পারবে যে আমি এটা পেলে এটা যেতে পারি, এটা না পেলে আমি যেতে পারবো না। ওই বেসিসেই ও কিছু না কিছু করবে, রিওয়ার্ড সিস্টেম। ঠিক আছে, চলো। তো আচ্ছা, আর আছে কিছু কোশ্চেন? স্যার আমি তখন যে কোয়েশ্চেনটা করেছিলাম আমি লিভ হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি নেটওয়ার্ক ইস্যুর জন্য। একটু তাড়াতাড়ি হ্যাঁ বলো। স্যার ওই যেটা ওই কোয়ালিটি, যেটা এমন একটা মানে কোয়ালিটি মানে স্ট্যান্ডার্ড সেট হলো, কিন্তু যেটা আপনি বললেন যে যেটা নিড নেই সেই প্রোডাক্টটার কোনো ভ্যালুও নেই। তারপর স্যার আপনি পরের স্লাইডে চলে এসেছেন, আপনি বলছিলেন কিছু একটা, আমি নেটওয়ার্ক ইস্যুর জন্য। এবার যে কোয়ালিটি ওই জন্য বললাম যে যদি তার নিড না থাকে,
তুমি তার কোয়ালিটি, তুমি কার জন্য কোয়ালিটি তৈরি করবে? কনজিউমারের জন্য। তো কনজিউমারই যদি না থাকে তাহলে কার জন্য কোয়ালিটি তৈরি করবে? না স্যার, আমি বলছিলাম যে এমন একটা সেট অফ স্ট্যান্ডার্ড আমি তৈরি করলাম যেটা অনুযায়ী আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, কিন্তু সেইটা যদি মার্কেট ডিমান্ডের সঙ্গে সেই সেট অফ স্ট্যান্ডার্ডটা কনফার্ম না করে, আমি সেটা বলছি, তাহলে বিক্রি হবে না, সেই প্রোডাক্টটা বিক্রি হবে না। আমি তোমাকে বলছি যখন তুমি কোয়ালিটি কথা বলছো তার মানে এই নয় যে তুমি শুধুমাত্র তার মেটেরিয়ালিস্টিক কোয়ালিটিটিকে ডেভেলপ করবে। দে হ্যাভ সাম কাইন্ড অফ মানে কি বলবো, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিস। সবসময় কংক্রিট কোয়ালিটিকে ভেবে না, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি থাকে। অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটির মধ্যেই পড়ছে হচ্ছে তার কনজিউমারের ডিমান্ড। কি বললাম বুঝতে পারলে? ধরো একটা সময় বাপুজির কেক বানানো হতো, খুব ভালো কোয়ালিটির কেক বানাতো। আমি ছোটবেলায় প্রচুর খেতাম, বাপুজির কেক খেতে ভালো লাগে। তো ওই 5 টাকা দামের যে আমি কেক খেতাম, হ্যাঁ এখনো পাওয়া যায়, সেই কোয়ালিটি নেই, সেই কোয়ালিটি নেই। হ্যাঁ, কিন্তু দেখো সেই সময় প্রাইস 8 টাকা হয়ে গেছে, ওটা 8 হয়ে গেছে। এবার আমি সেই কোয়ালিটি আমি কিন্তু খেতাম তখন, কিন্তু এখন আমি সেই বাপুজি খেয়ে আমি সেই টেস্টটা পাই না। দ্যাটস ওয়াই আমি কিন্তু সেই বাপুজি খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার নতুন লোক তো আর বাপুজির কথা ভাবছে না। মোস্ট অফ দ্য মানুষ যারা আছে তারা চাইছে যে আমি 8 টাকার মধ্যে বা 5 টাকার মধ্যে পেট ভরার মতন কিছু একটা জিনিস পাবো, যার ফলে বাপুজি কেক তার কেকের কোয়ালিটি নামিয়ে রেখে দিয়েছে। তো সেই যা চাইছে সেই বেসিসে তার কোয়ালিটি মেজারমেন্ট হচ্ছে। হায়ার কোয়ালিটি বলতে শুধু মেটেরিয়ালিস্টিক কোয়ালিটি নয়, সোশ্যাল কোয়ালিটি থাকতে হবে, সোশ্যাল নিডস থাকতে হবে। অল অফ থিংস আর ইনক্লুডেড ইন কোয়ালিটি। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। চলো, তো মানে এই নয় সবসময় যে মানে কোনো মেটেরিয়ালিস্টিক কোয়ালিটি থাকতে হবে। তার মেটেরিয়ালিস্টিক কোয়ালিটি যখন তোমাকে মেনটেন করছো, তার কনজিউমার যদি কম থাকে তাহলে তোমার সেই প্রোডাক্টের দামটাকে তখন বাড়াতে হবে। ডিমান্ড এন্ড সাপ্লাই পার্সপেক্টিভ। ডিমান্ড কম, সাপ্লাই বেশি দিলে হবে না। ডিমান্ড কম, রেট বাড়িয়ে দিতে হবে। তাহলে অটোমেটিকলি বেশি দাম দিয়ে তার প্রোডাকশন যা হবে, তার কোয়ালিটি মেনটেন রেখে তুমি কম মানুষকে বিক্রি করতে পারবে। অনেক ধরনের প্রোডাক্ট আছে। সেই কিছু পারফিউম আছে না, মানে আমি নাম জানি না, টিভিতে অনেক সময় আমি শুনি পারফিউম গুলোর নাম। হ্যাঁ, সেই পারফিউম গুলো নাকি প্রচুর দামি দামি পারফিউম, কিন্তু ওগুলো কজন কনজিউমার আছে? আজকে আমার ওয়াইফ বললো যে এই কিনবে, কি বলে, সানস্ক্রিন। একটা সানস্ক্রিনের দাম দেখছি 1000, 1500, 2000 টাকা সানস্ক্রিন। তাহলে এই 1000, 1500, 2000 টাকা সানস্ক্রিন সবাই কিনলে কত এমএল? 50 ml, 100 ml। তো কতজন লোক কিনবে? কম সংখ্যক লোক তো কিনবে। তাহলে তারা কোয়ালিটিটাকে বাড়িয়েছে, কিন্তু সবার জন্য রাখেনি। সবার জন্য, হ্যাঁ, লাক্সারি কার, হ্যাঁ, সবার জন্য রাখেনি কিন্তু। ঠিক আছে? যার ফলে কি হচ্ছে, ডিমান্ড কম, লোক কম কিনবে, কিন্তু তার প্রোডাক্টিভ কোয়ালিটিকে মেনটেন করার জন্য তার দামটাকে বাড়াতে হবে, কারণ তার পার ক্যাপিটা ইনকামটাকে বাড়ানো। এইভাবে কোয়ালিটি হয়। এই যে বড় বড় ইংলিশ স্কুলস গুলো থাকে, ইংলিশ মিডিয়াম স্কুলস গুলোতে বড় বড় ইংলিশ মিডিয়াম, তুমি দুন ইন্টারন্যাশনালে যাও ভর্তি হতে, পার মানে সেমিস্টারে মনে হয় 1-1.5 লাখ টাকা টিউশন ফি শুধু। তো কি হচ্ছে, কতজন ছেলে পড়তে যাচ্ছে ওখানে? খুব কম সংখ্যক ছেলে মেয়ে পড়তে যায়, কিন্তু ওই কম সংখ্যক ছেলের জন্য হাই কোয়ালিটি রাখা হয়েছে। ওই হাই কোয়ালিটি কম সংখ্যক ছেলের জন্য বজায় রাখার জন্য তাদের প্রোডাক্টের দাম বাড়াতে হচ্ছে, দাম বেশি রাখতে হচ্ছে, তাই না? এরকম। আচ্ছা চলো, তো পার্সপেক্টিভ আমরা যখন করি, যখন আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেসিসে আমরা যখন দেখি, তো ন্যাশনাল বেসিসে আমরা কি দেখি? ইকুয়াল অপরচুনিটি, সবাই সব সমান অপরচুনিটি পাচ্ছে কিনা, সবাই সমান সুযোগ পাচ্ছে কিনা, এটাই হচ্ছে তার কোয়ালিটি মেজারমেন্টের বেসিক জায়গা। সোশ্যাল এন্ড ইকোনমিক জায়গাগুলো আমরা এখানে ভাবি কোয়ালিটির ক্ষেত্রে। ফ্রেমওয়ার্ক ফর টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস এন্ড পলিসি মেকার্স, designing and selecting the curricula, allocating the instructional resources, assessing students' achievement and progress, health and well-being education, অর্থাৎ যে মিড ডে মিলের মতন প্রোগ্রাম গুলো রাখা হয়েছে, এগুলো হচ্ছে ন্যাশনাল পার্সপেক্টিভ অফ আওয়ার কোয়ালিটি অফ এডুকেশন। কিন্তু ইন্টারন্যাশনালে আমরা কোনটাকে দেখতে পাচ্ছি? এডুকেশন ফর অল,
সবার জন্য এডুকেশন থাকবে। গ্লোবালাইজেশন অফ এডুকেশন, গ্লোবালাইজ করতে হবে সবকিছুকে। এডুকেশন এক্সচেঞ্জ, দুটো অর্গানাইজেশনের মধ্যে, দুটো কালচারের মধ্যে এডুকেশনাল এক্সচেঞ্জ হবে। নলেজ অ্যান্ড কালচারাল ক্যাপিটালাইজেশন আমরা দেখতে পারবো। লার্নিং অ্যাবাউট দ্য প্লেসেস, বিভিন্ন জায়গা সম্পর্কে আমরা জানতে পারবো। গেনিং ইন্টারকালচার স্কিলস অ্যান্ড কম্পারেটিভ এডুকেশন। তো আমরা এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে করা আছে। ন্যাশনাল পার্সপেক্টিভ আমাদের এনসিটি বা এনসিআরটি এদের মাধ্যমে হচ্ছে। ইন্টারন্যাশনাল খাতে হচ্ছে ইউনাইটেড নেশনস এর মাধ্যমে এই জিনিসগুলো, অবজেক্টিভস গুলো ফুলফিল করা হচ্ছে। দেখো এখানে কোনো প্রশ্ন আছে? স্যার বলছি ন্যাশনালের 4 নম্বর পয়েন্টটা স্যার বুঝতে পারলাম না, একটু বলবেন? Framework for the teachers, administrators and policy. না স্যার, ফ্রেমওয়ার্ক দেওয়া হয় না? ফ্রেমওয়ার্ক মানে একটা 4 নম্বর স্যার, 4 নম্বরটা স্যার, ডিজাইনিং অর সিলেক্টিং দ্য কারিকুলাম। আমরা কারিকুলামকে কিভাবে ডিজাইন করব, কোন ধরনের কারিকুলাম সিলেকশন করা হবে। দেখো বেসিক্যালি কারিকুলামের মধ্যে না দু ধরনের বেসিক জায়গাটা থাকে, ঠিক আছে? একটাকে আমরা বলে থাকি ট্র্যাডিশনাল কারিকুলাম, আমরা পড়েছি, আর একটাকে আমরা বলে থাকি কন্টেম্পোরারি কারিকুলাম, ঠিক আছে? এবার যেটা ট্র্যাডিশনাল কারিকুলাম, এটা অনেক বেশি কনভেনিয়েন্ট হচ্ছে এসেনশিয়াল এডুকেশন সিস্টেমের জন্য। আর যেটা কন্টেম্পোরারি এডুকেশন সিস্টেম, সেটা কিন্তু খুব বেশি রিলেভেন্ট হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ এডুকেশন সিস্টেমের জন্য। তো আমাদের সোসাইটিতে যদি এডুকেশনটা যদি এসেনশিয়াল ব্যাপার হয়, প্রয়োজনীয় ব্যাপার হয়, তাহলে তাকে কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশন দেওয়া যাবে না। তাহলে আমার ঠিক করতে হচ্ছে যে আমি তাকে এসেনশিয়াল কারিকুলাম দেবো না প্রোগ্রেসিভ কারিকুলাম দেবো। প্রোগ্রেসিভ কারিকুলামের ক্ষেত্রে অনেক কিছু এক্সট্রা অ্যাড থাকে, সুইমিং, ফুটবল, গেমস, হ্যাঁ, তারপরে অ্যাক্টিভিটি বেস লার্নিং, হ্যাঁ, এক্সকারশনস, গুড ফুডস, এগুলো থাকবে। কিন্তু এসেনশিয়ালের ক্ষেত্রে কি হবে, তার বেসিক পুষ্টি বজায় রাখার জন্য মিড ডে মিল দেওয়া হচ্ছে। এসেনশিয়ালের ক্ষেত্রে তাদের সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে তাকে কিছু করতে হচ্ছে না। কো কারিকুলার অ্যাক্টিভিটি সেই পরিমাণে নেই যেটা প্রোগ্রেসিভ এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে আছে। তো এইভাবে একটা আমরা ডিজাইন বা সিলেকশন কারিকুলার ক্ষেত্রে থাকছি। কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্রাকচারে কিন্তু কারিকুলার উপরে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি, বা কারিকুলামকে নিয়ে অত কিছু ভাবা হয়নি। ভাবা হয়েছে কারিকুলাম হবে লার্নার সেন্ট্রিক, লার্নার যেভাবে চাইবে সেইভাবে কারিকুলাম হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কালচারাল স্কিলস এর কথাটা যে বলা হয়েছে, ওটা একটু বলবেন? ইন্টারকালচারাল স্কিলস মানে তোমার কি মনে হয় যে আমেরিকায় বসা একটি ব্যক্তির কালচার আর তোমার কালচার এক? না স্যার। So that means we have to know their culture and they have to know our culture. আমাদের কালচার সম্পর্কে তারা জানবে, তবে তো আমাদের সম্পর্কে জানতে পারবে। তুমি যদি সোসাইটি থেকে ইনইকুয়ালিটি দূর করতে চাও, তাহলে মূল শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার কালচারস। অন্য কালচার সম্পর্কে জানতে চাওয়া। আজকে আমি এখান দিয়ে রাস্তায় দেখছি, কালকে দেখছি আমি যে রামের যে রামনবমী যে যাত্রা হচ্ছে, বুঝেছো, আমাদের এখানে যাত্রা হয়েছে। তো আমি এরকম যাত্রা কোনোদিনও জীবনে দেখিনি, আমার জন্ম থেকে আমি এখানে কোথাও দেখিনি, আমি প্রথম এরকম যাত্রা দেখেছি। এবং সেই যাত্রার মধ্যে যারা সাধুরা ছিল তারা মানে আমি জানি না ঠিক কি জিনিস এরকম হতো, আমার অ্যাপারেন্টলি যা মনে হয়েছে, হয়তো হবে আমি জানি না, সেইগুলো হয়তো ওই মানে নেশাদ্রব্য সেই মানে কলকের মধ্যে দিয়ে খেতে খেতে যাচ্ছে, এবং সে তলোয়ার রয়েছে হাতে, সবকিছু করছে, মানে এই দৃশ্যটা দেখেছি। দেখো সেম দৃশ্যটাই যদি কোনো মুসলিম কমিউনিটির সাথে বিলং করে যদি রাস্তায় চলতে দেখা যেত, তাহলেও কিন্তু একই রকম জিনিস আমাদের কাছে রিপ্রেজেন্ট হতো, একই রকম কিন্তু আমার কাছে মনে হতো। মানে ব্যাপারটা খুব সুস্থ স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছিল না। তো এই যে জিনিসটা, এটা কিন্তু আমাদের এটা কিন্তু বেসিক জায়গা, আমাদের জায়গাগুলো থেকে। তোমার কি প্রশ্নটা কি ছিল জানো? বলে জানো। ওই ইন্টারকালচারাল স্কিলস, হ্যাঁ স্কিলস, এই বেসিসে আমাদের ইন্টারকালচারস গুলোকে আমরা বোঝার প্রয়োজন রয়েছে যে কেন সেটা করছে। আজকে যদি আমার মনে হয়, অনেক মনে হতে পারে অনেকে যে ওরকম ভাবে যাচ্ছে মিছিল করে, হ্যাঁ সেটাতে ঠিক মনে হচ্ছে না, আবার কারোর কাছে মনে হতে পারে যে না ওই জিনিসটা ঠিক মনে হচ্ছে, ওই জিনিসটাই এটাই ঠিক আছে, এইভাবেই হয় করে মনে হচ্ছে। দ্যাট ইজ আমাদের এটা কেন মনে কনফিউশন কনফ্লিক্ট কেন তৈরি হচ্ছে, কেন আমরা অন্য কালচারকে বুঝতে পারছি না।
আদারওয়াইজ কিছু। যদি আমরা কালচারকে বুঝতে পারি, কালচারকে জানতে পারি, তাহলে আমাদের কনফিউশনস গুলো দূর হয়ে যাবে, ভায়োলেন্স কমে আসবে আমাদের মধ্যে, আমাদের কাউকে ভয় দেখানোর প্রয়োজন হবে না। আমি যদি মনে করি এটা কালচারাল একটা পার্ট, যে কালচার পার্টে যখন অস্ত্র আসছে তখন সেটা হয়তো কোনো মানুষ যার এডুকেশন লেভেল অত ভালো নয়, সে সেটাকে একটা হিংসার পথ হিসেবে ব্যবহার করতে পারে। হ্যাঁ, যেমন বিহারে আমি থাকতে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেই বিহারে বিয়েতে বন্দুক চালায়, হ্যাঁ স্যার, তাদের বিহার কালচারাল পার্ট ওটা একটা। কিন্তু সেটা তো আমাদের কমন মানুষদের কাছে সেটা তো ভয়ানক ব্যাপার, বন্দুক চলছে বিয়ে বাড়িতে। হ্যাঁ, তাবু ছিল, তাবু ফুটো হয়ে গেল, এরকম মাঝে মাঝে দেখছি তাবুর মধ্যে এরকম করে তাপ্তি মারা রয়েছে। আমি জিজ্ঞাসা, আমি তখন ছোট ছিলাম, তখন জিজ্ঞাসা করলাম, কি বলছে? এই যে এখানে গুলি করে না, গুলি করার পর ফুটো হয়ে যায় তাবুগুলোতে, ওই তাবুগুলো আবার তাপ্তি মারা হয়। ঠিক আছে স্যার, এখানে যে যে ইন্টারন্যাশনালে রয়েছে নলেজ অ্যান্ড কালচারাল ক্যাপিটালাইজেশন, মানে স্যার এইটা দিয়ে ক্যাপিটালাইজেশন মানে কি মানি মেকিং? না 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 না, নট অনলি মানি মেকিং। ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে যে জিনিসটাকে সুপ্রিম মানে, করা। হ্যাঁ, সুপ্রিম করা। এবং ক্যাপিটালাইজেশন করা মানে হচ্ছে যে আহ, যে এটা একটা কালচারাল রিপ্রেজেন্টেশন যাতে হয় কোন রকম, ক্যাপিটালাইজেশন করা যাতে তাদের তোমার আইডেন্টিটি ডেভেলপ করে, যে লোকে জানবে। দেখো বিদেশে তুমি এখন যদি যাও, ইন্ডিয়ানদেরকে মনে করা হয় যে তারা খুব পরিশ্রমী, প্রচুর কাজ করতে পারে এবং কম পয়সায় কাজ করতে পারে। হ্যাঁ, মানে মানে আচ্ছা। কি বলবো, যে লোক কি বলবো, যে মানে মানে কম পয়সার যারা শ্রমিক যেটা হয় এরকম মনে করা হয়। আমরা বেশি পরিশ্রমীও পাচ্ছি, তার প্রতি কম পয়সাও নিচ্ছে মনে করে। তো এই জিনিসগুলো আমাদের কাছে, তাদের কাছে ক্যাপিটালাইজেশন এইভাবেই হয়েছে যে আমরা খুব নলেজেবল কিন্তু আমরা খুব কম পয়সায় কাজ করি। আমাদের মতো নলেজ নিয়ে আমেরিকা বা ইউরোপে কোনো এমপ্লয়িকে যদি নিতে হয়, তাকে অনেক বেশি টাকা দিতে হবে, 3 বা 4 গুণ টাকা দিতে, আমরা কম টাকায় করে দিচ্ছি। আমাদের ক্যাপিটালাইজেশন এইভাবেই হচ্ছে নলেজ বা কালচারের। ঠিক আছে, যেমন হচ্ছে তুমি যদি আমেরিকাতে যাও, ব্ল্যাকস দেখলে তারা হোয়াইটসরা একটু ভয় পায়, কেন মোস্ট অফ দ্য ক্রিমিনালস বিলং করে হচ্ছে ব্ল্যাকসদের মধ্যে থেকে, যার ফলে তারা অনেক বেশি ভয় পায়। আমাদের সোসাইটির ক্ষেত্রেও এরকম অনেক সময় কিছু রিপ্রেজেন্টেশন আমাদের ক্ষেত্রে হয়েছে অনেক রকম ভাবে। মোস্ট অফ দ্য কেসে আমাদের অনেক সময় মনে হয়েছে যে মানে অন্য কোনো কমিউনিটি হয়তো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে। আমি যখন ঝাড়খণ্ডে, আমার জন্ম ঝাড়খণ্ডে হয়েছিল, তো আমার কাছে ধারণা ছিল যে ট্রাইবাল মানুষরা খুব হিংস্র হয়, কারণ মাওয়িস্ট হচ্ছে, কথায় কথায় হাত পা গলা সব কেটে দিত। তো আমাদের কাছে ধারণা ছিল হচ্ছে ট্রাইবাল কমিউনিটি মানে খুব হিংসাত্মক মানুষ হয়। তো এরকম আমাদের কাছে মনে হয়েছে, অনেকে এরকম মনে করে এরকম। তো যেটা আমাদের ক্যাপিটালাইজেশনের ব্যাপারে। তো এবার কালচার নলেজকে আমাদের এমন ভাবে ক্যাপিটালাইজ করতে হবে যাতে আমাদের এটা যেন একটা ইন্টারন্যাশনালি আমাদের যেন রিপ্রেজেন্টেশন, যে আমরা এইটার জন্য স্পেশালিস্ট এবং আমরা এই বেসিসে আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করছি এবং ইন্টারন্যাশনালি উই আর কন্ট্রিবিউটিং আওয়ার এবিলিটি অ্যান্ড কোয়ালিটিস। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, ইভালুয়েশন অফ কোয়ালিটিজ এর ক্ষেত্রে আমরা বলে দেবো কি, যে ইভালুয়েশন এর ক্ষেত্রে ইজ দ্য প্রসেস অফ এক্সামিনিং এন্ড পাসিং দ্য জাজমেন্ট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অর দ্য লেভেল অফ কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ডস। কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ডস কে মাথায় রেখে আমরা মাথায় রাখবো যে এই ধরনের কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে, আমি সেই ধরনের কোয়ালিটি পাচ্ছি কিনা। যদি না পাই, দ্যাট মিনস কোয়ালিটি ইভালুয়েশনে আমরা ফেল করছি। যদি পেয়ে যাই, জাজমেন্ট ঠিকঠাক থাকে, তাহলে কোয়ালিটি এডুকেশন পেলাম। কোয়ালিটি ইভালুয়েশন মে বি আন্ডারটেকেন ইন্টারনালি অর এক্সটার্নাল. External evaluation is a process for understanding and independent evaluation. আমরা ইন্ডিপেন্ডেন্টলি যখন ইভালুয়েট করি, তার ভেতরে কোয়ালিটিকে যখন বিচার করার চেষ্টা করি, তখন ইন্টারনালি তার কোয়ালিটিকে আমি অ্যাসিওর করছি। এক্সটার্নালি মিন্স তার গেটআপ কি, তার কভারেজ কি, সেটা কতটা বেশি লুক্রেটিভ হচ্ছে লোকের কাছে, সেগুলো হচ্ছে এক্সটার্নাল কোয়ালিটি ইভালুয়েশনের মধ্যে পড়ে। ঠিক আছে, বলো কেউ? স্যার একটা, হ্যাঁ স্যার, স্যার শোনা হচ্ছে? বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার এই যে একটু আগে স্যার আপনি বলছিলেন যে কোন একটা বডিজ থাকে যারা কোয়ালিটি ইভালুয়েশন করে বা কোয়ালিটি কন্ট্রোল করে। এবার সেইটার স্যার তারা কিভাবে গঠিত হয়? যে ধরুন আমাদের কোয়ালিটি কাউন্সিল আছে বা ন্যাক আছে,
তাদেরকে কিভাবে সেই আলটিমেটলি কি গভর্নমেন্টই তৈরি করে আর কি? হ্যাঁ, আমি আসছি, আস্তে আস্তে আসছি, এগুলো সব পর আছে, ঠিক আছে, আমি বলবো, আচ্ছা ধৈর্য ধরো, আমি বলবো, ঠিক আছে। চলো, তো আমার বেসিক্যালি আমাদের কোয়ালিটির ক্ষেত্রে, আমরা ইভালুয়েশনের ক্ষেত্রে আমার ইন্সপেকশন করার খুব প্রয়োজন হয়ে থাকে। আমরা তদন্ত করি, যে ইন্সপেক্টর থাকে আমাদের বিভিন্ন এডুকেশন সেক্টরে ইন্সপেক্টর, আমি নিজে এডুকেশনাল ইন্সপেক্টর হিসেবে কাজ করে এসেছি, বা স্কুল ইন্সপেক্টর হিসেবে আমি কাজ করে এসেছি। তো আমাদের স্কুলে গিয়ে বেসিক্যালি আমাদের কিছু না, আমরা যা কাজ করতাম, মানে ও কোনো ইন্সপেকশনে কিছু বলে না, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হলে মিটমাট করানোর জন্য একটা মোড়ল থাকে না, আমরা সেই মোড়লের কাজ করতাম। আলটিমেটলি আমার লাইফে আমি যখন স্কুল ইন্সপেক্টরে চাকরি করেছি, আমার চাকরি করে এটাই অনুভূতি হয়েছে, আমরা শুধুমাত্র মোড়লে কাজ করি, আর আমাদের উপরে যারা আছে তাদের বিভিন্ন রকম পারফরম্যান্স খাটতে হয়, যে ওই যে জামা কাপড় দিয়ে আসতে হবে, ওই মিড ডে মিল দেখে আসতে হবে, ওই সেই দেখে আসতে হবে, ওই প্রোগ্রাম করছে কিনা দেখে, আর গিয়ে স্কুলের টিচার থেকে কিছু ফাঁসিয়ে যদি শাসানোর প্রয়োজন হয় তাহলে শাসিয়ে দিয়ে আসতে হতে পারে। তো এই জিনিসগুলি আমরা ইন্সপেকশনে প্র্যাকটিক্যালি করতাম, কিন্তু দ্যাট ইজ নট দ্য অবজেক্টিভ অফ ইন্সপেকশন। ইন্সপেকশনের মূল বক্তব্যটা কি? উই হ্যাভ টু সিকিউর দ্য কোয়ালিটি অফ দ্য এডুকেশন সিস্টেম। আমার অ্যাডমিনিস্ট্রেশন যে কোয়ালিটিকে অ্যাসিওর করছে, সেই কোয়ালিটি অ্যাসিওর হচ্ছে কিনা, সেই কোয়ালিটি স্কুল বা স্কুলের স্টেক হোল্ডার্সরা পাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ ইন্সপেকশন। Inspection defined as a process used by the controlling and checking the quality of product to the laid quality standard. যে কোয়ালিটি স্ট্যান্ডার্ডকে আগে থেকে ধরে রাখা রয়েছে কোনো প্রোডাক্টের, সেই প্রোডাক্টের কোয়ালিটিকে কন্ট্রোল করা এবং মাঝে মাঝে চেক করা, যে we are getting the exact quality of the product or not. আমি সেইটাকে দেখার জন্য আমি ইন্সপেকশন করছি, ঠিক আছে। অবজেক্টিভ কি? সেপারেটস করা, রিজেক্টিং করা, প্রিভেন্টস করা, সাস্টেনিং করা, সাস্টেনিং কোয়ালিটি করা, ওয়ার্কম্যানশিপ ডেভেলপ করা, এইগুলো হচ্ছে বেসিক অবজেক্টিভ হচ্ছে ইন্সপেকশন। কি? সেপারেটস করা, ভালো আর খারাপের মধ্যে সেপারেটস করা, বিভিন্ন ক্যাটাগরিতে সেপারেট করা, বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন জিনিসকে সেপারেট করা। রিজেক্ট, যদি কিছু খারাপ জিনিস থাকে, কোনো খারাপ জিনিস থাকে যেটা কোয়ালিটিকে নষ্ট করছে, সেই জিনিসগুলো রিজেক্ট করতে পারা। প্রিভেন্ট, যেগুলো অলরেডি রয়েছে, যেগুলোকে রক্ষা করার প্রয়োজন রয়েছে, সেগুলোকে মেনটেন করার প্রয়োজন আছে, সেগুলো হচ্ছে প্রিভেনশনে কাজ করবে। সাস্টেনিং কোয়ালিটি, সাস্টেন করতে হবে, যেন আমি কম পরিমাণে ঠিকঠাক প্রয়োজন অনুযায়ী কোয়ালিটিকে ইউজ করি, যাতে নেক্সট জেনারেশনের কাছে সে কোয়ালিটি যেন বজায় থাকে। অ্যান্ড ওয়ার্কম্যানশিপ, আমি আমার ওয়ার্কম্যানশিপ ঠিকঠাক করছি কিনা, আমার কাজকর্ম ঠিকঠাক করে করছি কিনা, সেটা ইন্সপেকশন হবে। ফাংশনস কি কি দেখতে পারবো আমরা ইন্সপেকশনের ক্ষেত্রে? মেটেরিয়াল, প্রসেস, স্ট্রাকচার, টুলস, ফিনিশ প্রোডাক্টস, এগুলোর ফাংশনস গুলো আমরা কিভাবে কাজ করছে, মেটেরিয়াল কিভাবে কাজ করছে, প্রসেস কিভাবে কাজ করছে, স্ট্রাকচার কিভাবে কাজ করছে, টুলস কিভাবে কাজ করছে, অ্যান্ড ফিনিশ প্রোডাক্ট কিভাবে বেরোলো, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করা হবে। ইন্সপেকশনের টাইপস কি হতে পারে? রিমিডিয়াল, হ্যাঁ, কোনো ভুল হয়েছে তাকে রিমিডিয়াল দিয়ে সংশোধন করা হবে। ফার্স্ট অফ ইন্সপেকশন, প্রথমবার কোনো কিছু শুরু করার আগে আমরা ইন্সপেকশন করতে পারি। রেট্রোঅ্যাক্টিভ ইন্সপেকশন আমাদের করতে পারি। রেট্রোঅ্যাক্টিভ মিনস নতুন কোনো জিনিসকে অ্যাক্টিভলি ইন্ট্রোডিউস করা বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। যেমন নতুন এডুকেশনাল পলিসি যদি থাকে, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, দ্যাট ইজ দ্য রেট্রোঅ্যাক্টিভ ইন্সপেকশন। ইন প্রসেস যখন চলছে, কিছু একটা জিনিস চলছে, টিচিং চলছে, টিচার স্টুডেন্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি চলছে, সেই সময় কিন্তু আমি এই প্রসেসের মধ্যে ইন্সপেকশন করতে পারি। লেআউট, স্যাম্পলিং করা, ফাইনাল প্রোডাক্ট দেখা, পাইলট স্টাডি করা, অ্যাসেম্বলি করা, এই জিনিসগুলোকে সমবেত করা সবাইকে, এই ইন্সপেকশনস গুলো আমরা কিন্তু করতে থাকবো বা ইন্সপেকশনস গুলো হবে। তাও কোনো প্রশ্ন আছে? নেই? না স্যার। চলো, ভেরি গুড। স্টেপস অফ ইন্সপেকশনস কি? কেন ইন্সপেকশন করছি, কি ইন্সপেকশন করছি, কখন ইন্সপেকশন করছি, কোথায় ইন্সপেকশন করছি, কোন পদ্ধতিতে ইন্সপেকশন করছি, আর ইন্সপেকশন কে করছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ইন্সপেকশনের স্টেপস। তো ফার্স্ট কি? কেন আমি ইন্সপেকশন করব?
তেমনি অবজেক্টিভস কে ঠিক করা, কি ইন্সপেকশন করব সেটা ঠিক করব, কখন ইন্সপেকশন করব সেটা ঠিক করব, কোথায় ইন্সপেকশন করব সেটা ঠিক করব, কোন পদ্ধতিতে ইন্সপেকশন করব সেটা ঠিক করব, এবং কাকে ইন্সপেকশন করব সেটাকে আমি ঠিক করব। এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের ইন্সপেকশনের স্টেপ পদ্ধতি, পরপর এইভাবেই আসবে কিন্তু। ঠিক আছে, প্রশ্ন আছে কিছু? না আছে? চলো, কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স এর কথা আমি বলেছিলাম। কোয়ালিটি কন্ট্রোল কি? কোয়ালিটি কন্ট্রোল কি? কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য পার্ট অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট ফোকাস অন ফুলফিলিং দ্য কোয়ালিটি রিকোয়ারমেন্ট। পাবলিক কি কোয়ালিটি চাইছে, পাবলিক এক্স্যাক্টলি কি চাইছে, কোন প্রোডাক্ট কম দামে চাইছে না প্রোডাক্টটার কোয়ালিটি হাই চাইছে। যদি প্রোডাক্টটা কম দামে চায় সেটাও একটা কোয়ালিটি, প্রোডাক্টের ইন্টারনাল কোয়ালিটি যদি বেশি ভালো চাইছে তাহলে সেটাও একটা কোয়ালিটি। তাহলে এই কোয়ালিটিকে আমাকে কন্ট্রোল করতে হবে। তোমরা যখন চা বানাও বাড়িতে, তখন চায়ের মধ্যে চিনি বেশি বা কম হতে পারে কিনা? আমাকে বাড়িতে তোমাদের ডেকে এনে একদিন হয়তো খাওয়ালে, হ্যাঁ এরকম, তো আমি তো মাছ মাংস খুব একটা খাই না, তো তারা আমার জন্য একটা ভালো করে নিরামিষের কিছু একটা জিনিস বানালে, ধরো একটা ভালো ডাল বানালে, ডালের মধ্যে কি করলে, আমার প্রচুর রাগ, তুমি কি করলে ডালের মধ্যে এক গাদা নুন মিশিয়ে দিল, নুন দিয়ে দিল, তাহলে প্রোডাক্টটা কোয়ালিটি কি রইলো? না স্যার, রইলো না। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল রইলো তো। অর্থাৎ অবজেক্টিভটা কি, যে আমাকে পানিশ করা, এবং তুমি পানিশমেন্ট করার পদ্ধতি কি করেছো, তার কোয়ালিটিকে কন্ট্রোল করেছো বেশি নুন দিয়া, তার কম নুন দেওয়া আর বেশি নুন দেওয়া এটা তোমার কন্ট্রোলে আছে। তো দ্যাট মিনস ইউ আর কন্ট্রোলিং দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, তাই না? তুমি চাইলে কম নুন দিতেও পারতে, কিন্তু তুমি বেশি নুন দিয়েছো। ঠিক আছে, কিন্তু স্যার হ্যাঁ বলবো, বলো। কিন্তু কোয়ালিটি কন্ট্রোল বলতে তো বোঝাচ্ছে ফুলফিলমেন্ট অফ কোয়ালিটি রিকোয়ারমেন্ট। তাহলে আপনি কি নুনশি ডালটা রিকোয়ার করেছিলেন? সেটা তো করেন না, আমি করিনি তো। এখানে তো যে জিনিস প্রোডাক্টটা বানাচ্ছে সে নিজেই হচ্ছে কনজিউমার, আর সে আমাকে নিজেই তাড়াতে চাইছে। তার নিডটা কার, যে আমাকে তুমি আমাকে তাড়াতে চাইছো বাড়ি থেকে, তাহলে নিডটা তোমার, আর তোমার নিডটা তুমি কোয়ালিটি ডেভেলপ কন্ট্রোল করে তুমি তোমার জন্য তোমার মতন করে তুমি কোয়ালিটি লিখে দিতে দিতে। ধরো আমাকে তুমি খাইয়ে খুব খুশি করতে চাইছো, আমি খুব তোমার বাড়িতে খুব ভালো খেতে চাইছি, এইবারে তোমার বাড়িতে আমি চলে গেলাম, তুমি আমাকে মাংস খেতে দিলে, এবার আমি তো মাছ মাংস খাই না সেইভাবে, তখন কি করবে? তাহলে কোয়ালিটি কি কন্ট্রোল হলো? হলো না তো। তখন তুমি আমাকে কি করে, স্যার আপনাকে নেমন্তন্ন করলাম, আপনি আমার বাড়ি আসবেন, আপনি কি খান বলুন। আমি তখন বললাম আমি তো সেদ্ধ খাই। তখন ঠিক আছে, আপনার জন্য এমন করে সেদ্ধ বানিয়ে দেবো যে আর জীবনে আর সেদ্ধ খাওয়ার প্রয়োজন হবে না, এরকম করে বললে হয়তো। তাই ভালো ভয় পেয়ে গেলাম কি না কি বানাবে। আমি গিয়ে দেখলাম তুমি সেদ্ধ বানিয়েছো, এত সুন্দর করে সেদ্ধ বানিয়েছো, অত সুন্দর সেদ্ধ আমি কোনোদিন জীবনে খাইনি। সেদ্ধ তাহলে টেস্ট হয় না, হয়তো গোলমরিচ নুন টুন দিয়ে এমন কিছু একটা করেছো, প্রিপারেশন এমন করেছো যেটা আমার খেয়ে ভালো লেগেছে, কথা বললাম। তো তুমি সেই পাবলিক কাছ থেকে ফিডব্যাক নিয়েছো, আমার কাছ থেকে ফিডব্যাক নিয়েছো, এবং সেই বেসিসে তুমি কোয়ালিটিটা কন্ট্রোল করছো, এবং তুমি আমাকে স্যাটিসফাই করতে পেরেছো এই বেসিসে যে তোমার কোয়ালিটিকে তুমি কন্ট্রোল করতে পেরেছো। বলতে পারলাম? হ্যাঁ, এবার কোয়ালিটি কন্ট্রোল হলো সেকেন্ড। এইবারে তুমি আমাকে সেকেন্ড স্টেপে আসছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স। এবার তুমি কি বললে যে স্যার যদি খাবারটা খুব খারাপ হয় তাহলে খাবারটা আপনি আমাকে ছুঁড়ে মারবেন। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারলে যে নিশ্চয়ই তুমি বাটি শুদ্ধ খাবারটা ছুঁড়ে খেলে তোমার আঘাত লাগতে পারে, তাহলে তুমি সেই অ্যাসুরেন্স দিচ্ছ যে খাবারটা খারাপ হবে না, তাই না? সেই অ্যাসুরেন্সটা তুমি দিচ্ছ আফটার কন্ট্রোলিং দ্য কোয়ালিটি। কোয়ালিটিকে কন্ট্রোল করার পরে তুমি সেই অ্যাসুরেন্স দিচ্ছ, এবং তুমি 100% শিওর যে তোমার কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে, এবং সেই প্রোডাক্টের বেশি তুমি অ্যাসিওর করতে পারছো। ইজ দ্য পার্ট অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট ফোকাস অন প্রোভাইডিং দ্য কনফিডেন্স দ্যাট কোয়ালিটি রিকোয়ারমেন্ট উইল বি ফুলফিলড। তোমার কনফিডেন্স কে রিপ্রেজেন্ট করছে যে তুমি যেটা চাইছো এইটা থেকে তুমি সেই জিনিসটা পাবে। বলতে পারলাম?
স্যার অলওয়েজ তো কোয়ালিটি অ্যাসুরেন্স মানে ওটা তো একটা গিমিকও হয়, তার পিছনে এত রকমের লজ ওরা তৈরি করে রাখে। সব থাকবে, নেক্সট টাইম তুমি কোয়ালিটি প্রোডাক্টটা তুমি নেবে না। আর যদি ন্যাড়া একবারই বেলতলায় যেতে পারে তাহলে তার অ্যাসুরেন্সে কোনো মূল্য নেই, ঠিক আছে? তাহলে ধরো এরকম ভাবে তুমি ধরো তোমাকে বলা হলো যে বিএড কোর্স করতে, তুমি বিএড কোর্সটা করলে, বলে বিএড কোর্স করলেই চাকরি তুমি পাবে, কলেজ তোমাকে এইসব বলে ভর্তি করাবে। তুমি ভর্তি হয়ে গেলে, গিয়ে দেখলে কলেজ পাস করলে বিএড কিন্তু তোমার চাকরি পাচ্ছে। দ্যাট মিন্স কোয়ালিটি অ্যাসুরেন্স কি রাখতে পারলো না? এবার তুমি নেক্সট টাইম তো আর বিএড এ ভর্তি হতে যাবে না, না তো বেলতলা একবারই আছে, দুবার তো যাবে না। আর তখন সেখানে কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে প্রশ্ন হবে, তুমি এই জিনিসটা যখন অন্য কাউকে ফরওয়ার্ড করবে সে আর কোনোভাবেই ইন্টারেস্টেড হবে না বিএড কোর্সে ভর্তি হওয়ার জন্য। ইউ আর দ্য এক্সাম্পল ফর আদার্স। ঠিক বুঝতে পারলাম? যতটা কোয়ালিটি কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে ততটাই কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রয়োজন আছে। তোমার যতটা প্রয়োজন তুমি ততটাই প্রোডাকশন করো, তোমার যতজন টিচারের প্রয়োজন তুমি ততজনকেই ট্রেনিং দাও। তোমার যে টিচারের প্রয়োজন নেই তুমি বেকার তাকে টাকা পয়সা নিয়ে তুমি তাকে ট্রেনিং দিলে এবং সে ভবিষ্যতে টিচার হতে পারলো না, সে একটা কোনো দোকানে গিয়ে বসে কাস্টমার সার্ভিসের কাজ করছে, তাহলে তো কোয়ালিটি কন্ট্রোল করতেই পারলে না তুমি, এবং তোমার কোয়ালিটি কোনো অ্যাসুরেন্সও নেই। তার প্রোডাক্টটা ভালো না খারাপ? খুবই খারাপ আমাদের এডুকেশন সিস্টেম। একদম। তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে একটা শাড়ি কিনতে গেলে বা চুড়িদার কিনতে গেলে, চুড়িদারটা যখন তুমি কিনলে, কিনে টিনে নিয়ে এসে পরলে, পরে তোমার দোকানদার বলে খুব ভালো, একদম টুটিয়ে পড়ুন, 2 বছর কিচ্ছু হবে না, বা 3 বছর 4 বছর করবে না। তুমি গেলে 2 মাসে মাথা ফ্যার করে সব ছিঁড়ে গেল। তারপর তুমি দোকানে গিয়ে কি বলবে? কাপড়টা নিয়ে গিয়ে তার মুখে ছুঁড়ে মারবে, আর গিয়ে কি বলবে, কি বলেছিলেন কাপড়ের এরকম কোয়ালিটি, এই তো কাপড়ের কোয়ালিটি, তাই না? বলবে কি বলবে না? তখন দোকানদার তোমাকে কোয়ালিটি অ্যাসুরেন্স জন্য কি করতে পারে, ঠিক আছে আপনি চিন্তা করবেন না, আপনাকে পাল্টে দিচ্ছি, নতুন দিচ্ছি, এটা ব্যবহার করে দেখুন, যদি এরকম হয় আবার নয় আপনাকে চেঞ্জ করে বলবে কিনা? আজ না বলে তখন সে কি ঝগড়া করতে শুরু করে দেবে, ও আপনি কোথা থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসছেন, এই করেছেন, এই জন্য আমি কি এখন ফেরত দেবো? দ্যাট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স। এখানে ফেক, তোমার বক্তব্য নিয়ে যেরকম বলছে এটা ফেকই একদম ব্যাপারটা, কিন্তু পরের ক্রেতা কিন্তু আর আসবে না ওই ঘটনাটা দেখার, অন্য কোনো ক্রেতা আসবে না, বা ওই ব্যক্তি কোনোদিনও যাবে না। কিন্তু বুঝতে পারলাম? এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যে কোয়ালিটিকে কন্ট্রোল কিভাবে করবো আর কোয়ালিটিকে অ্যাসিওর কিভাবে করবো। কোয়ালিটি কন্ট্রোল আর অ্যাসিওরেন্স ছাড়া কোনো প্রোডাক্ট লং টার্মে কিন্তু সেই প্রোডাক্টের প্রোডাক্টিভিটি হবে না, ঠিক আছে? কিন্তু আমরা তাকে এডুকেশন সিস্টেমটাই হচ্ছে এমন ধরনের আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, আমাদের না কোয়ালিটি কন্ট্রোল রয়েছে না কোয়ালিটি অ্যাসুরেন্স রয়েছে, তার সত্ত্বেও প্রোডাকশন দিনের পর দিন হয়ে চলেছে, তাই না? একদম স্যার, একদম। তোমরা কোনোদিন এসে বলবে না আমাকে এসে, স্যার আপনি তো বলেছিলেন আমাকে যে এখানে পাস ভালো মতো করে পড়াশোনা করার পরে আমরা চাকরি বাকরি পাবো। কই স্যার, আমি তো চাকরি বাকরি পেলাম না। তখন তুমি এসে হয়তো তোমার বইপত্রগুলো আমাকে দিলে আমার মুখের মধ্যে ছুঁড়ে, এই নিন আপনার বইপত্র, আপনি যেগুলো পড়িয়েছেন এগুলো কোনো মূল্য নেই। করবে কি? না স্যার। কিন্তু আমি বা আমার অর্গানাইজেশন কি সেটা ডিজার্ভ করে? না, কখনোই নয়। করে না স্যার। হ্যাঁ করে। যদি কিছু হয়ে থাকে সেটা আমাদের খামতি, আপনাদের নয়। এই যে এই কনসেপ্ট থেকে বেরো, আমি বারবার বলছি কনসেপ্ট থেকে বেরো। তুমি যদি কিছু জিনিস টাকা দিয়ে তুমি কিছু কেন, আলটিমেটলি ইউ আর গেটিং সামথিং অন দ্য বিহাফ অফ ইউর মানি, নট মাই। আমি যে স্যালারি পাই, ইট ইজ দ্য মানি অফ পাবলিকের মানি, এটা সেখান থেকে আমি স্যালারি পাচ্ছি। আর আমি যদি কোনো ফিডব্যাক যদি আমি কনজিউমারকে না দিতে পারি, আলটিমেটলি আমি হচ্ছে ফেলিওর একজন প্রোডাকশনের ক্ষেত্রে। হয় আমার মানে পড়াশোনা জিনিসটা এইভাবে ওই প্রোডাক্ট এইভাবে তুলনা করবেন না। এখানে তো আমি এখানে কোয়ালিটি কন্ট্রোলের কথা কেন বলছি?
যদি আমার এটাই হতো যে আমি পড়িয়ে দিয়ে চলে যাব এবং স্টুডেন্ট বুঝলে বুঝলো, না বুঝলে বুঝলো না, বয়ে গেল আমার, স্টুডেন্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, এই কথা বলতাম, তাহলে কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স এর কথা আসতোই না আমাদের সিলেবাসে। আমি কেন কোয়ালিটি কন্ট্রোল করতে যাবো, কেন কোয়ালিটি অ্যাসুরেন্স দিতে যাব, যদি আমি জানি স্টুডেন্টের এবিলিটির উপর ডিপেন্ড করছে সে পারবে কি পারবে না। কারণ আমার কোনো না কোনো জায়গায় কোয়ালিটি কন্ট্রোল আমি করতে পারছি না এবং কোয়ালিটি অ্যাসুরেন্সও দিতে পারছি না। দেখো বলতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার ঠিকই আছে। হ্যাঁ স্যার, কিন্তু এখন স্যার মেন্টালিটি হচ্ছে যদি স্টুডেন্ট ভালো করে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাচিভমেন্ট, আর যদি স্টুডেন্ট ফেল করে তাহলে তার দায়, তার দায় আমাদের নেই। এটা আজকের জন্য না, এটা বরাবরই ছিল, বুঝেছো? হ্যাঁ স্যার। বরাবরই ছিল। এটা স্ট্যাটিস্টিক্যালি বলা হয় যে ক্লাসে যে 20% টপ স্টুডেন্টস থাকে তাদের তৈরি করার জন্য কোনো টিচারের প্রয়োজন হয় না। মিডিওকার স্টুডেন্ট যারা থাকে তাদের 50% রেসপন্সিবিলিটি একটা টিচারের থাকে, এবং যারা লো অ্যাচিভার লাস্টে তাদের 100% রেসপন্সিবিলিটি হচ্ছে একটা ক্লাসরুমের টিচারে। তারা 100 থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য টিচার কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স দিতেই পারেনি তার কারিকুলাম। স্যার টিচার প্রথমেই গিয়ে তাদের বের করে দেয়, এই কান ধরে বাইরে দাঁড়িয়ে থাক, তোদের দ্বারা কিছু হবে না। আমরাও করেছি এরকম ব্যাপার। কিন্তু দেখো যদি আমাকে প্রতিদিন মনে হতো যে আমি প্রতিদিন যাব, প্রতিদিন গেলে আমি ঠিক মতো করে যদি পড়াতে পারি এবং দেন তবে আমি মায়না পাবো বা স্যালারি পাবো, তবে দেখতে আমার কোয়ালিটি কন্ট্রোলও হতো, কোয়ালিটি অ্যাসুরেন্সও থাকতো। ঠিক আছে? মানে বেসরকারি গুলোতে যেরকম হয় আর কি, মানে ক্লাস প্রতি তাকে দেওয়া হয়। দেখো আমার কাছে একটা ক্লিয়ার বক্তব্য হচ্ছে, তুমি কোনো কিছু প্রোডাকশন যখন করছো, তুমি তাকে যদি ইউজ না করতে পারো, দ্যাট মিনস কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্স নিয়ে প্রশ্ন উঠবে। একটা গ্র্যাজুয়েট ভারতবর্ষে বুকি 80% গ্র্যাজুয়েট তার নন প্রোডাক্টিভ। তা গ্র্যাজুয়েট নন প্রোডাক্টিভ হতে পারে 80% যদি হতে পারে, তার মানে নিশ্চয়ই কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্স কোনোটাই নেই। আর when we are the part of that system, so we are also the responsible for that. আমরা টিচারও তার জন্য রেসপন্সিবল, কোনো না কোনো অংশে 1% হলেও আমরা রেসপন্সিবল। বলতে পারলাম? এই জন্য মানে এইটা কোনো ভেবো না যে স্টুডেন্ট এবিলিটি আমাদের বোঝানো হয়, টিচারের যে দায় এড়ানোর জন্য এই কথাগুলো বরাবর বলে এসছে। ঠিক আছে? যে টিচারে কি করে, টিচার তো নিজের মতো করে দিয়েছে, স্টুডেন্ট নিতে পারেনি তো কি করবে? আরে স্টুডেন্টের লেভেলে গিয়ে নেমে সেই জায়গাটা স্টুডেন্টকে দিতে হয়। যদি না নিতে পারে, একটা স্টুডেন্টও যদি না নিতে পারে, তার জন্য কিন্তু টিচার রেসপন্সিবল। তোমরা এখানে জানো না, আমেরিকার মতো দেশগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে বাচ্চাদের যদি লো অ্যাচিভমেন্ট হয় তাহলে গার্জিয়ান টিচারকে কোশ্চেন করে। আর আমাদের মতো দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে কি হচ্ছে, রেজাল্ট খারাপ হলে স্কুল বা গার্জিয়ানকে ডেকে এনে বলছে যে আপনার ছেলে কি করছে, পড়াশোনা করছে না কেন, রেজাল্ট খারাপ করেছে, কেন খারাপ করছে, আপনারা কি করছে? আমি বাড়িতে থেকে আমার সন্তানকে আমি ভালোবাসা দেবো, তাকে গুড বিহেভিয়ার শেখাবো, কিন্তু পড়াশোনা তো আমার বাড়িতে করানোর কথা নয়, তার জন্যই তো আমি স্কুলে পাঠাচ্ছি। স্কুল তো সেই রেসপন্সিবিলিটি নেবে না। আমাদের সিস্টেমটাই একদম উল্টো। তুমি যদি আমেরিকার মতো দেশে যাও, সেখানে যদি বাড়িতে যদি প্রাইভেট বাড়িতে বসে যদি ছেলে মেয়েকে যদি পড়াও বাড়িতে বসে, তোমার এগেনস্টে পুলিশ কেস হয়ে যাবে এবং স্কুলই করবে। স্কুল বলবে যে আমি আমার একটা কোয়ালিটি স্টুডেন্টকে আমি দিচ্ছি, সেইটা বাড়িতে গিয়ে তার বাবা মা বাড়িতে পড়িয়ে সেই কোয়ালিটিটাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের দেশে হবে? আমাদের তো প্রাইভেট টিউটর দিতে পারলে খুব মজা পায়। কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের এখানে উল্টো, বাড়িতে পড়ে কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। ওরে বাপরে, এটা ভাবাই কিরকম দেশে কিন্তু এটা, আরে টিচাররা তো ট্রেন্ড, দে আর ট্রেন্ড, পেরেন্টস আর নট ট্রেন্ড নয়, দে আর নট ট্রেন্ড টিচার। স্কুলের টিচার বা কলেজের টিচার দে আর ট্রেন্ড টিচার। তো ট্রেন্ড টিচার যখন কোন রকম মেথোডোলজি অ্যাপ্লাই করছে, তখন তাকে তুমি পড়ালে, সিস্টেমেটিক্যালি তাকে বোঝালে, সে তো 4 থেকে 5 ঘন্টা স্কুলে থাকছে। তারপর সে বাড়িতে যতক্ষণ থাকছে তখন বাবা মা তাকে পেদিয়ে পড়াচ্ছে। তাহলে ওর যে স্কুলের যে সিস্টেমটা, সেটা তো বাড়িতে যেমন যাচ্ছে সেটা তো একদম নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই কোয়ালিটি যেটা স্কুলের স্টুডেন্টকে সে দিচ্ছে, তাতে স্কুলের রেপুটেশনও নষ্ট হচ্ছে না। সেই স্কুল কেন তার রেপুটেশন নষ্ট করতে যায়? কিন্তু আমাদের দেশে একদম উল্টো ব্যাপার।
হ্যাঁ একদম উল্টো। ভাবলেই কিরম লাগে। আমার নিজের চোখে দেখা ঘটনা আমি বলছি। তো এরকম হয়, বাচ্চা ওভারওয়েট পাওয়া গেলে বাবা মাকে জেলে নিয়ে যায়, বুঝেছো তো? ওভারওয়েট পাওয়া গেলে এগুলো জেনে আমাদের এখানে ওভারওয়েট গাবদু এটা নিয়ে গুবদু একটা হবে মোটা সোটা মুভিও হলে আছে। বাচ্চা খুব আনন্দে মাকে, হ্যাঁ সর্ষের তেল দিয়ে হ্যাঁ এরকম নরওয়ে, মুচড়ে মুচড়ে। সুইডেন ওইসব জায়গাগুলোতে হ্যাঁ এগুলো খুবই, সুইডেন একদম স্পেশালি। সুইডেনে এইসব জায়গায়, নরওয়েতে ওই যে স্যার এখন একটা অনেক অদ্ভুত সমস্যা, সেটা হচ্ছে ইভেন স্কুল বলে বাড়ি থেকে কিছু করে দেওয়া আসলে যাবে না ওই বাড়ির পিৎজা স্কুলে কিন্তু করতে পাউরুটি। হয় না। হ্যাঁ একদম, ওদের না ক্লাসরুমের পেছন দিকে না লকার থাকে, বুঝেছো তো? এবং সেই লকারের মধ্যে তোমাকে বই খাতা সমস্ত কিছু লকারে থাকবে। তুমি ব্যাগে শুধু টিফিন কারি আর জল ছাড়া তুমি ব্যাগে করে কিচ্ছু স্কুলে নিয়ে যেতে পারবে না। কিচ্ছু না, ঠিক আছে? তাহলে ডায়েটও ওরা স্কুল থেকে কন্ট্রোল করে, যেটা এখন হ্যাঁ শব্দ আমাদের এখানে ডায়েট যেটা। হ্যাঁ একদম ডায়েট একদম ওরা বলে দেবে কোন একদম বাচ্চার ডে কি ডায়েট হবে। হ্যাঁ কি ডায়েট হবে না হবে তার জন্য প্রপার ডায়েটিশিয়ানস রাখা হয়। আমি কাছাকাছি খুব একটা দেখি, ডে বোর্ডিং স্কুলস গুলো আমি দেখেছি কাছাকাছির মধ্যে। আমার অ্যাডামাস ডে বোর্ডিং আছে, আমি অ্যাডামাসে দেখেছি ওরা পুরো কন্ট্রোলে, খাওয়া দাওয়া থেকে শুরু করে কমপ্লিট ওরা কেয়ার নেয়। কিন্তু মানে একদম তুমি সকালে গিয়ে ছেলে মেয়েকে দিয়ে চলে আসবে, সন্ধ্যেবেলা তুমি বাড়িতে নিয়ে এসে শুধু তার সাথে খেলাধুলা করবে, আর তুমি তাকে ঘুম পাড়াবে, পরের দিন সকালে আবার দিয়ে দেবে, সমস্ত কিছু করবে। শুধু বাবা মার সাথে সন্তান এনজয় করবে আর পড়াশোনা করবে টিচারের সাথে। স্যার এইটার কারণ হিসেবে শুধু বলা হয় যে আমাদের পপুলেশন বেশি ওই জন্য হয় না, ওদের পপুলেশন কম ওই জন্য ওরা মেনটেন না করতে পারে। ভুলভাল এটা স্যার ভুলভাল বলা কথা হয়, বলে। মানে আমি স্যার এটা বলছি না। ভুল কথা। স্যার আরে যখন এতজন যদি মানে স্টুডেন্ট থাকে সেই অনুযায়ী রেশিওতে তো যদি 30টা শুনে যে একটা করে টিচার প্রয়োজন, একটা করে টিচার দেওয়া যাবে না? যাবে। কিন্তু কি হয়েছে না, আমাদের নন প্রোডাক্টিভ অর্গানাইজেশন এগুলো সব, আমাদের এডুকেশন হেলথ এগুলো নন প্রোডাক্টিভ এডুকেশন, মানে কোনো ফিনান্সিয়াল ক্যাপিটাল গেনিং হয় না, যার ফলে এটাকে কেউ বেশি গুরুত্ব দিতে চায় না গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্টে প্রচুর ইনভেস্ট হয়ে যায় সেই জায়গাটাতে, ওরা বেসিক্যালি আর কোনো প্রোডাকশনে কাজ করতে পারে না, বুঝেছো? এই জন্য গভর্নমেন্ট কি চাইছে, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কোয়ালিটি নেই তো, ওখানে যারা টিচারদের ট্রেনিংটাই তো ঠিক নেই, তাহলে তারা শেখাবে কি বাচ্চাদেরকে? সেটাই তো কোয়ালিটি নেই। কে বলেছে টিচারদের ট্রেনিং নেই? তো তারা ডিগ্রি, এটা রেপুটেড ইউনিভার্সিটি না থেকে স্যার, তারা এই ওখানের কথা বলছি না, আমাদের এখানের কথা বলছি। এখানে ধরুন যে ট্রেনিং গুলো হয় টিচারদের, সেই ট্রেনিং গুলোই তো কোয়ালিটি নেই। সেখানে তো পরদিন তাকে তো যেতেই হয় না ট্রেনিং সেন্টারে, তো এমনিতেই সার্টিফিকেট পাওয়া যায়। তাহলে একটা টিচার শিখলোটা কি সেখানে? হ্যাঁ শিখলো কি, এটা তো বললাম। তার জন্য তো বলছি। অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবল না, অ্যাডমিনিস্ট্রেশন সেই সুযোগটা করে, সবাই জানে কি হচ্ছে না হচ্ছে, আমিও জানি কি হচ্ছে না হচ্ছে। আমি কি প্রোটেস্ট করেছি কোনোদিনও? আমার তো মোরাল ডিউটি এটা হওয়া উচিত আমার, যে আমি এমন একটা প্রফেশনের সাথে জড়িত রয়েছি, সেই প্রফেশনে কোনো রকম লুপহোলস রয়েছে, আমি সেই লুপহোলস কে জেনেও আমি গভর্নমেন্টকে চোখে দেখিয়েছি, এবং গভর্নমেন্টও জানে এটা লুপহোলস আছে, তাই না? এগুলো তো মানে কিছু বলার নেই, আলটিমেটলি কোয়ালিটি কিছু নেই এমনি এডুকেশন। গরিব মানুষের জন্য বা সাধারণ মানুষের জন্য কোনো কোয়ালিটি এডুকেশন নেই, বড় লোকের ছেলে মেয়েদের জন্য আছে, যারা বড় বড় স্কুলে পাঠাবে, বড় বড় জায়গায় পাঠাবে, তাদের জন্য আছে। এবং তারা তাদেরকে যদি ক্ষমতা থাকে লুটে ফুটে খেয়েও নিচ্ছে, বুঝেছ? এরকম না। চলো বাদ দাও। স্যার একটা বলো। কথা বলছি যে হ্যাঁ ওই যে তাড়াতাড়ি বলো, অনেক টাইম গেছে। ও আচ্ছা, বিদেশে যে একটা কথা বললেন যে বাচ্চা পড়িয়ে সন্ধ্যেবেলা নিয়ে আসবে, শুধু খেলা আর ঘুম পাড়ানো এই কাজ বাবা মায়ের, তো তাহলে সেগুলো তো প্র্যাকটিস করতে হবে। মানে যেগুলো পড়ানো হলো সে একবারও বই না খুললে তারা মনে রাখবে কি করে? মানে এই তো তাহলে আমাকে আমার না প্রচুর নলেজ, বুঝেছো তো? মানে গর্ব করে বলছি না, বুঝেছো? তুমি যদি আমাকে একদিক থেকে টানো তাহলে আমি অন্যদিকে বেরিয়ে চলে যাই, চয়ন টয়ন ওরা আমাকে জানে, বুঝেছো? যে তুমি যদি এদিক থেকে তুমি প্রশ্নটা করলে, এটাকে নিয়ে বলতে গেলে আরো আধ ঘন্টা একটা ক্লাস হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ তো ওটা কিছু না, এভরি 24 মিনিটস এর পরে আমি আস্তে আস্তে সবকিছু ভুলতে থাকি। তাহলে যে ছেলেটা ক্লাসে 24 মিনিটস এর মধ্যে যে পড়াশোনাটা করলো, এবং সেরকম তার 4টে বা 5টা পিরিয়ড রয়েছে, তারপরে সে বাড়িতে এসে সেই জিনিসটা কি তার মনে থাকছে? না, মনে না থাকাই তো স্বাভাবিক। আমি আমার কলেজে গিয়ে আমি চাকরি করছি, সন্ধ্যেবেলা এসে আমি বাড়ির সাথে টাইম স্পেন্ড করছি, আমার রিফ্রেশমেন্ট হচ্ছে, আমি পরে রিফ্রেশড অবস্থাতে আমি কলেজে গিয়ে আমার টিচিংটা আমি দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ যারা আমার স্টুডেন্ট চয়ন, আমার ডাইরেক্ট স্টুডেন্ট দেখবে তো কোনো আমাকে সারাদিন দৌড়তে দেখছে কলেজে, আমি সারাদিন কলেজে দৌড়ো, এনার্জি পাই কি করে? কারণ আমি সন্ধ্যেবেলাটা ইউটিলাইজ করি, আমি আমার ব্রেনকে এনজয়মেন্ট দিই, আমার ফিজিক্যাল আমি এনজয়মেন্ট করি, মেন্টাল এনজয়মেন্ট করি, এবং পরের দিন আমি রিফ্রেশ থাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এই রিফ্রেশমেন্টটা তো একটা বাচ্চার প্রয়োজন। মেন্টাল হেলথ যদি বাচ্চার না ভালো থাকে, সবসময় স্ট্রেসের মধ্যে যদি বাচ্চা থেকে থাকে, ওই স্কুলে গিয়ে পড়লাম, আবার বাড়িতে গিয়ে পড়তে হবে, আবার স্কুলে আসতে হবে, সারাদিন যদি এই জিনিসটা করতে থাকে, মেন্টাল হেলথই ভালো থাকবে না। তাহলে না মেন্টাল না হেলথ যদি খারাপ থাকে, সে রিকল করতেই পারবে না কোনো কিছু। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে সিরিয়াল এফেক্ট বা পজিং এফেক্ট বলি। আমরা কিছু জিনিস কমপ্লিট করার পর একটা পজ দিতে হয়, যে পজে আমরা কনসলিডেট করতে পারি যা যা জিনিসগুলো আমরা পড়ে এসেছি সারাদিনে। যেমন আমি আজকে কি কি পড়া হয়েছে স্কুলে শুনি, কি কি পড়িয়েছে, আজকে স্কুলে কি কি হয়েছে গার্জিয়ান জিজ্ঞাসা করছে স্টুডেন্টকে, তাহলে তাতে কি হচ্ছে, বাচ্চার সাথে বাবা মার একটা কনভারসেশন হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং বাচ্চা ওই ঘটনাগুলো যখন বলছে কি কি হয়েছে ক্লাসে, তাতে ক্লাসের সমস্ত ঘটনাগুলো সে রিকল করছে, তাকে কিন্তু প্র্যাকটিস বা হোমওয়ার্ক করতে হচ্ছে না। কিন্তু হোমওয়ার্ক ইজ দ্য ব্যাড থিং, একদম কমপ্লিটলি ব্যাড থিং। হোমওয়ার্ক দেওয়া হবে না। ওয়াই হোমওয়ার্ক? তুমি ক্লাসে করাও, তুমি ক্লাসে তুমি সেই প্র্যাকটিস গুলো করাও, তাহলে তুমি কেন হোমওয়ার্ক দিচ্ছ? বাড়িতে গিয়ে সে এনজয় করবে। যেমন একটা অফিসে চাকরি করার পর একদম সন্ধ্যেবেলা গিয়ে সে এনজয় করে, টিভি দেখে, IPL দেখে, স্পোর্টস দেখে, তারও সেই জিনিসটা করার অধিকার আছে, এটা বাচ্চারও করার অধিকার আছে। সে বাচ্চা স্কুলে সারাদিন পড়বে, তারপর সন্ধ্যেবেলায় এসে সে বাবার সাথে এনজয় করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো, তো নেশনস কি আমরা এখানে কিছু আমরা কি হলো, এত 31খানা স্লাইড আছে, কোথায় এখন পড়ে আছে। হ্যাঁ, এখানে আমরা কিন্তু কিছু ডেফিনেশন, ফোকাসড অন আমরা কোয়ালিটি এবং অ্যাসুরেন্স এর ক্ষেত্রে কি কি করব, আমরা গোলস এর ক্ষেত্রে এখানে কিছু বলে, যেগুলো বলবো কি বলার দরকার আছে, নাহলে শেষ হবে না, অনেক স্লাইড বাকি আছে। বলবো? ঠিক আছে, এটা দেখবে যে কি রেসপন্সিবিলিটি করার কথা বলে, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স আমরা কি কি ইউজ করতে পারি, টুলস কি কি হতে পারে এটা। এবার তো কোয়ালিটি আমরা ম্যানেজমেন্টে আমরা চলে আসি। কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে আমরা কোয়ালিটি কি করে ম্যানেজ করব, কোয়ালিটিকে কি করে ম্যানেজ করলে আমরা ভালো প্রোডাক্ট করবো, অর্থাৎ কমিটমেন্ট এন্ড সাপোর্ট আমরা দিতে পারছি কিনা, ইনভলভমেন্ট এন্ড ফোকাস আমাদের আছে কিনা, লিডারশিপ এন্ড স্ট্র্যাটেজি প্ল্যানিং আছে কিনা, কোয়ালিটি কালচার আছে, ইমপ্রুভমেন্ট আছে কিনা, স্যাটিসফ্যাকশন আছে কিনা, এই সমস্ত কিছু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকে রিপ্রেজেন্ট করছে। স্টেপস কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে? প্ল্যানিং, কাজ করা, চেক করা এবং অ্যাক্ট করা। ঠিক আছে, এই চারটে কি জিনিসকে নিয়েই হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। প্ল্যানিং করব, কাজ করব, প্ল্যানিং কিভাবে করলাম সেটাকে ইন্ট্রোডিউস করার জন্য সলিউশনস খুঁজবো, চেক করব যে কোনো ডেভিয়েশন বা কোনো ইস্যুস আছে কিনা, তারপর আমি ফাইনাল অ্যাক্ট করব নতুন কিছু জিনিসকে নিয়ে আসার জন্য। ঠিক আছে, এটা 3-4টে স্টেপের মধ্যে। Pillar of TQM, total quality management, creation of the quality of management environment তৈরি করা, development of teamwork, practice of quality control tools and techniques, and focus on learners, focus on teacher-student relationship, and improvement of the process and involvement of the teachers. That means you have to create the quality management environment. And within this environment we can develop our quality education. ঠিক আছে, টিমওয়ার্ক। হ্যাঁ, আমরা কোনো কিছুতে কমপ্লিটলি একা একা এবল হতে পারি না, আমাদের এবিলিটি পাওয়ার থাকে না। উই হ্যাভ টু ডু সামথিং টুগেদার, আমরা একসাথে কোনো কাজ করার চেষ্টা করবো। দ্যাট ওয়াই উই নিড টিমওয়ার্ক। Practice of quality control tools and technique. That tools can help any person or organization to control the quality. That is the key measurement. ধরো কোন একটা জিনিসকে মাপবো, কি দিয়ে মাপবো? স্কেল দিয়ে, তাই না? আমাকে বলে দিল যে আমার হাতে যে মোবাইলটা আছে এটা 6.5 ইঞ্চ যদি বলে, তাহলে আমি স্কেল দিয়ে মেপে দেখবো তো, ডায়ামিটার মেপে দেখবো তো যে 6.5 হচ্ছে কিনা। That is the tool. On the basis of that we can control or measure the quality. ঠিক আছে, এবং সেটা দিকে হতে ফোকাস অন লার্নার। আমার টোটাল কোয়ালিটিতে লার্নারের দিকে, দ্যাট মিনস কনজিউমার্স।
Consumers are the main focus point in this case, and consumers are the basic stakeholders of the quality assurance or quality control. ঠিক আছে? লার্নার কি চাইছে, লার্নার কি ধরনের কোয়ালিটি ডিমান্ড করছে, ফোকাস দ্য টিচার স্টুডেন্ট রিলেশনশিপ টু মেক দ্য রিলেশনশিপ কে যে প্রোডাকশন দিচ্ছে এবং যে প্রোডাক্ট কিনছে এই দুটোর মধ্যে একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, আস্থা ডেভেলপ করতে হবে, না ভালো রিলেশনশিপ তৈরি করতে হবে। আমি এরকম মনে হচ্ছে আমি এটা নার্সারিতে গেছিলাম, নার্সারিতে গিয়ে আমি বলেছি যে এই গাছের না এই কোয়ালিটি আছে, আপনি যে কোনো জায়গা থেকে কিনুন, আমার কিছু অসুবিধা নেই। হ্যাঁ, আমরা তো ভালো কোয়ালিটি গাছই প্রোভাইড করি, কিন্তু আপনি মনে রাখবেন এই গাছের এই জিনিসগুলো হয়, এটা দেখে দেখে আপনি নেবেন, আমার কাছ থেকে না নিলেও চলবে, অন্য জায়গা থেকে আপনি নিলেও হবে, কিন্তু এই কোয়ালিটিগুলো দেখবেন। আমার কিন্তু তার সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ হচ্ছে, আমি তাকে বিশ্বাস করছি, তখন কিন্তু অন্য জায়গা থেকে প্রোডাক্ট কেনার বদলে আমি তার কাছ থেকে কিন্তু প্রোডাক্টটা নিচ্ছি। ইমপ্রুভমেন্ট অফ প্রসেস, আমি পদ্ধতিগতভাবে যদি ইমপ্রুভমেন্ট করতে পারি তার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হবে। ইনভলভমেন্ট অফ টিচারদের ইনভলভ করতে হয়, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করতে হয়, শুধু ক্লাসে যাবো পড়িয়ে চলে আসবো তা না, ওভারঅল ইভেন এমপ্লয়মেন্ট জেনারেট করার ক্ষেত্রেও কিন্তু টিচার্স এর রোল থাকতে হবে, শুধু পড়ালাম আর হলাম হয়ে গেল তাতে কিন্তু হবে না। চল, প্রশ্ন আছে এখানে কিছু? আর আছে? এটা ডেমিং এর মডেলের সাথে যুক্ত তো? কার মডেলের সাথে? ডেমিং স্যার ওই প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট ওটা। হ্যাঁ হ্যাঁ, ডেমিং মডেল, হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা চলো, সিক্স সিগমাতে আমরা আসি। সিক্স সিগমা হচ্ছে একটা খুব স্ট্র্যাটেজিক একটা কনসেপ্ট, যেটা একদম আমেরিকাতে ডেভেলপ হয়। বিল স্মিথ তিনি এটাকে ডেভেলপ করেছিলেন মোটরোলা কোম্পানির জন্য। তারা মোটরোলা কি ডেভেলপ করে? মোবাইল ফোনস। 1986 এ তিনি এই যে সিক্স সিগমা কনসেপ্টটা তিনি এনেছিলেন মোটরোলা মোবাইলের কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে। কি করে আমি একটা প্রোডাক্টের কোয়ালিটিকে কন্ট্রোল করতে পারবো, কিভাবে তার কন্ট্রোল হবে। তিনি বলেছেন কোন প্রোডাক্টের যদি আমি সিক্স লেভেল অবধি যদি তার প্রসেসকে যদি কন্ট্রোল বা অ্যাসিওর করতে পারি, দে প্রোভাইড মি দ্য 99.99966% of the opportunity of the product. Some features of the part are statistically expected to be free of defects. অর্থাৎ যদি 6খানা লেভেলে তার যদি আমি ডিফেক্টস গুলোকে রিমুভ করতে থাকি, আইডেন্টিফাই করতে থাকি, তাহলে কিন্তু আমি তার 99.99966% আমি কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট পাবো। যেটা লাইফ বয়ের সাবানের ক্ষেত্রে বা হ্যান্ড সোপের ক্ষেত্রে বলা হয়, তাই না? ধোতে রহো একটা দেয় না, সেখানে 99.99 কি করে বলছে যে জার্মস মারা যাবে? এই সিক্স সিগমা ফর্মুলাকে ইউজ করে ফেলেছে। সিক্স সিগমা ফর্মুলাতে কি বলছে? আমরা যখন সিগমা লেভেল যখন আমরা 1-এ থাকছি, তখন আমি ধরো টোটাল আমি 1 মিলিয়ন প্রোডাক্ট আমি পেলাম। 1 মিলিয়ন মানে কত? 10 লাখ প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ স্যার। 10 লাখ প্রোডাক্টের মধ্যে 6,90,000 প্রোডাক্ট যদি ডিফেক্টেড পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এটা সিগমা লেভেল 1-এ আছে। দ্যাট মিনস 30.85% প্রোডাক্ট আর মানে এল্ড হয়েছে 30.85%, অর্থাৎ তার কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্সে 30.85%। অর্থাৎ তুমি যে প্রোডাক্টটা নিয়েছো তার মাত্র 30% তুমি প্রোডাক্টটা ঠিকঠাক পাবে, কোয়ালিটিকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, যেমন আমি আমার অসুস্থতার জন্য আমি একটা ইনজেকশন নেওয়ার প্রয়োজন হয়েছিল, তো আমাকে বলেছিল সেই ইনজেকশনটার দাম হচ্ছে 76,000 পার ইনজেকশন, 1,76,000, কিন্তু চান্সেস কি 5%। তার মানে সিগমা তো 1-এও আসছে না, তাই না? এরকম এবার দেখা গেল কোনো প্রোডাক্টে 10 লাখের মধ্যে 3 লাখ প্রোডাক্ট, 3,08,000 প্রোডাক্টের মধ্যে ডিফেক্ট পাচ্ছি। দ্যাট মিনস 69.15% products are 69.15% assurance
মানে অ্যাসিওর করছে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা ঠিকঠাক আছে। কিন্তু এই ডিফেক্টস যদি আমি 3.4 পাই পার মিলিয়নে, 10 লাখের মধ্যে মাত্র 3.5 খানা বা 3.4 প্রোডাক্ট যদি খারাপ পাই, দ্যাট ইজ দ্য সিগমা লেভেল 6, দ্যাট ইজ 99.9966%। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলতে পারলাম? তো সিগমা লেভেল যদি দেখা যায় যে খুব হাই হয়, তাহলে বুঝতে হবে তার প্রোডাক্ট খুব ভালো। সিগমা 6, সিগমা 5, সিগমা 4 নিতে পারো। সিগমা 3 হলে 93%, সিগমা 2 হলে 69%। ঠিক আছে, এটাকে আমাকে মাথায় রাখতে হবে। লেভেল অফ সিগমাকে আমরা কি করে ভাগ করেছি, যদি খুব খারাপ প্রোডাক্ট হয় তাকে হোয়াইট বেল্ট আমরা বলে থাকি, তারপর সেকেন্ড সিগমা লেভেলকে আমরা বলে থাকি ইয়েলো বেল্ট, থার্ড কে বলি গ্রিন বেল্ট, 4 কে বলি ব্ল্যাক বেল্ট, 5 করে মাস্টার ব্ল্যাক বেল্ট, আর 6 কে বলি চ্যাম্পিয়ন। অর্থাৎ যদি আমি 6 লেভেলে যদি আমি সিগমা লেভেলে কোনো প্রোডাক্টকে আমি পাই, তার ডিফেক্টিভ কম পাচ্ছি, তাহলে হবে চ্যাম্পিয়ন লেভেল। দেখো এখানে দেখো, যদি দেখা যায় 10 লাখ স্টুডেন্টের মধ্যে 3-3.5 খানা স্টুডেন্ট ফেল করেছে, তাহলে সেখানে আমি হাই প্রোডাকশন ধরতে পারবো কি পারবো না? আর 10 লাখের মধ্যে 6 লাখ ছেলে যদি ফেল করে, আর দ্যাট মিন 69% স্টুডেন্ট ফেল করে যদি, তাহলে বলবো যে তার ডিফেক্টিভ লেভেল অনেক বেশি হয়েছে। ক্লিয়ার? ডিম্যাক এন্ড ডিম্যাট দুটো ক্রাইটেরিয়া আছে। আমরা যখন কিছু কোয়ালিটিকে করি, ডিম্যাক মানে হচ্ছে ডিফাইন, ডি ফর ডিফাইন, এম ফর মেজার, এ ফর অ্যানালাইজ, আই ফর ইমপ্রুভ এন্ড সি ফর কন্ট্রোল। এটা হচ্ছে তার ডিম্যাকের ফুল ফর্ম। অর্থাৎ যখন আমরা কোনো প্রোডাক্টকে দেখবো, সেই প্রোডাক্টকে ডিফাইন করব, মেজার করব, অ্যানালাইজ করব, ইমপ্রুভ করব এবং প্রোডাক্টের কোয়ালিটিকে কন্ট্রোল করার চেষ্টা করব। ডিম্যাট এর ক্ষেত্রে কি হবে? প্রথমে ডিফাইন করা, তারপর মেজার করা, অ্যানালাইজ করা, ডিজাইন করা এবং ভেরিফাই করা যে আমি যে ডিজাইনটা করেছি সেই রকমই কোনো প্রোডাক্ট আমি কিন্তু পাচ্ছি কি পাচ্ছি না। ঠিক আছে, ক্লিয়ার? প্রশ্ন নেই তো এখানে কিছু? হ্যাঁ স্যার, বলছে এই দুটো কি জিনিস, মানে কোয়ালিটি কন্ট্রোলের প্রসেস? কোয়ালিটি কন্ট্রোলে এবং কোয়ালিটি ভেরিফাইয়ের প্রসেস। ঠিক আছে, ভেরিফাই করার ক্ষেত্রে প্রসেস। যদি আমি কোনো জায়গায় কন্ট্রোল করতে চাই, তো ডিম্যাক কে আমরা ব্যবহার করব। আর ডিম্যাক কে ইউজ করা হয়ে থাকে, সেখানে এই স্টেপস গুলো আমরা পাবো। হ্যাঁ, ডিম্যাক এর বেসিক্যালি দুটো থিওরি, মানে কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি ভেরিফিকেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি ডিমেড যদি আমি পাই, তাহলে আমি কিন্তু সেখানে ভেরিফাই করব যে আমার প্রোডাক্টটা আমি ঠিকঠাক পেয়েছি। বোথ অফ দেম আর দ্য কন্ট্রোল, মানে কোয়ালিটি কন্ট্রোল মানে স্ট্র্যাটেজি। ঠিক আছে, ওকে স্যার। কোয়ালিটি গুরু যেগুলো বলো স্যার, তার মানে এই দুটোই হচ্ছে মানে মানে আমি মার্কেটে প্রোডাক্টটা আনার আগে করে নেবো, তাই তো? মার্কেটে অবশ্যই দেখো, মার্কেটে আনার পরে না, তুমি মার্কেটে প্রোডাক্টটা আনলে, তুমি ফিডব্যাক পেলে কিছু নেগেটিভ, তারপরেও তুমি কোয়ালিটিকে কন্ট্রোল করে মার্কেটে তুমি ছাড়তে পারো। এই মাঝে মাঝে দেখবে প্রোডাক্টের মাথায় লেখা থাকে নিউ, এরকম সানলাইট, নিউ সানলাইট থাকে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এখন বর্তমানে যে ওই জিআই ট্যাগ লাগানো হচ্ছে, তাহলে সেইটা কিসের মধ্যে, এর মধ্যেই পড়বে স্যার? হ্যাঁ, জিআই ট্যাগ করেছে, এর মধ্যেই পড়বে, কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে পড়বে জিআই ট্যাগ। গভর্নমেন্ট অ্যাসিওর করছে যে এর কোয়ালিটি ঠিক আছে, গভর্নমেন্ট ইন্সপেকশনস হয়েছে। ঠিক আছে স্যার, এক জায়গায় পড়েছিলাম জিরো ডিফেক্ট, ওটা কি স্যার? কোনটা? জিরো ডিফেক্ট। জিরো ডিফেক্ট মানে হচ্ছে ডিফেক্ট প্রোডাক্টস। এই যে জিরো, এই যে 3.4 বললাম না, যেখানে 100% এইল্ড হবে, অর্থাৎ কোনো প্রোডাক্ট খারাপ পাচ্ছি না। ঠিক আছে, যেমন আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে বলি না 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স বলি কিনা, হ্যাঁ স্যার। অর্থাৎ 100টার মধ্যে 5টা ভুল আমি ধরতে পারি, তাহলে ডিফেক্ট কটা আছে? 5টা তো 100টার মধ্যে। হ্যাঁ।
কিন্তু আমরা 0.00 পেলাম, মানে 100টার মধ্যে একটাও ডিফেক্ট, এটা 0 ডিফেক্ট। ঠিক আছে কিন্তু কি ব্যাপারটা বলো না, যদি মেটেরিয়াল হয় না, তাতে জিরো ডিফেক্ট করা সম্ভব নয় স্যার কোনটা মেটেরিয়াল হলে 0 ডিফেক্ট করা যায়, যে একটা আমি ডিফেক্ট পাইনি, 0 ডিফেক্ট আনলাম, কোয়ালিটি কন্ট্রোল করাবো। কিন্তু মানে তুমি যখন অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিস দিতে চাইছো, ধরো টিচিং কোয়ালিটি দিতে চাইছো কাউ, তাহলে একটা না একটা কোনো জায়গায় তোমার তো টিচিং এ ভুল হতেই পারে, যার ফলে একটি স্টুডেন্ট ফেল করতেও পারে। একজন ডাক্তার যখন চিকিৎসা করে, তাহলে তার জীবনে চিকিৎসা করতে গিয়ে একটা পেশেন্ট মরেনি, হতে পারে? না স্যার নেই তো এরকম। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে 100% পারফেক্ট কিন্তু পাওয়া যাবে না, সবসময় কিন্তু হয় না। কিন্তু মেটেরিয়াল যে জিনিসগুলো থাকে সেটা করতে পারো। এই যে আমি বারবার বলছি, তোমাকে বললাম এক্ষুনি নামের পরে দেখবে দেওয়া থাকে যে কি বলে নিউ, এরকম নিউ সানলাইট, নিউ ডাভ। হ্যাঁ, কেন নিউ শব্দ? অর্থাৎ আগের কিছু অবজেকশনস ছিল, আগে কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠছিল, সেই কোয়ালিটি গুলোকে তারা কন্ট্রোল করে নতুন করে সেই প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করছে, যার ফলে নিউ দেখলে সাইকোলজিক্যালি মনে হয় এই প্রোডাক্টটার কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার তারপরে স্যার এই জিরো ডিফেক্ট যেটা, ওটা একমাত্র সিগমা লেভেল 6 টাকেই বোঝাচ্ছে? না, সিগমা লেভেল 6 না, সিগমা লেভেল 6 ক্রস করে যাচ্ছে। আচ্ছা সিগমা লেভেল 6 মানে অ্যাকচুয়ালি জিরো? অ্যাকচুয়ালি জিরো, এটা সিগমা লেভেলে ধরা যাবে না। এই প্রোডাক্টটা কন্ট্রোল করতে গিয়ে বলা হয়েছিল যে 6 সিগমা অবধি যদি কোনো প্রোডাক্ট আসতে পারে, তাহলে সেই প্রোডাক্টের হাই কোয়ালিটি হিসেবে ধরে নেওয়া হবে। বুঝতে পারলাম? মোটরোলা করতে গিয়ে 6 সিগমা লেভেল হয়, তখন সে তার কোয়ালিটিকে অ্যাসিওর করছে যে 99.99966% আমি প্রোডাক্ট পারফেক্ট পেয়েছি। ঠিক আছে? ইলেকট্রনিক গুডস তো খারাপ হতেই পারে কোনো না কোনো কারণে, কিন্তু তার উপরে হলে জিরো হবে, কিন্তু মানে এটা হওয়া খুব অ্যাবস্ট্রাক্ট জিনিস, বুঝলে? একদম কোনো খারাপ জিনিস বেরোবে না। ধরো তোমরা আমাকে দেখছো, দেখে কি মনে হচ্ছে যে স্যার খুব ভালো স্যার, তাই তো নাকি? হ্যাঁ স্যার মনে হচ্ছে তো, নাহলে মনে হচ্ছে খুব খারাপ, 100% খারাপ, নাহলে 100% ভালো, তাই তো নাকি? কিন্তু যখন এই জিনিস, হ্যাঁ বলো, ভালোই তো লাগছে, ভালোই তো মনে হচ্ছে স্যার। ভালোই তো মনে হচ্ছে, তার মানে তুমি 6 সিগমা লেভেলে নেই, মানে কিছু সন্দেহ আছে, তারপর তুমি সিগমা লেভেলের নিচের দিকে আছো অল্প বুঝতে। ঠিক আছে? এবার যদি আমি আমার ফ্যামিলির কাছ থেকে যদি বিলং করতে যাই, আমার ফ্যামিলির কাছ থেকে তুমি যদি ফিডব্যাক নাও, আমার ছেলের কাছ থেকে ফিডব্যাক নাও, ওয়াইফের কাছ থেকে ফিডব্যাক নাও, তাহলে দেখবে হয়তো আমি সিগমা মাইনাসে চলে যাব। তো এইটা হচ্ছে আমাদের কাছে ব্যাপার, বিষয়টা যে আমি কোয়ালিটিটা কিভাবে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? বুঝেছি স্যার। এবার কোয়ালিটি গুরুজ আছে কিছু কিছু, ওয়াল্টার শেওয়ার্ডস আছে, এগুলো দেখবে একটু, আমি এগুলো ডিসকাস করছি না, একটু বোরিং জিনিস। হ্যাঁ, নিজেরা একটু পড়বে, তাহলে পড়লে বুঝতে পারবে যে কতটা ইয়ে আছে। হ্যাঁ, দেখবে আমি ডিটেল দিয়েছি, আমি এইটা স্লাইড গুলো কপি পেস্ট করে লিখেছি। হ্যাঁ, একটু পড়বে। ঠিক আছে? স্যার ওই কোয়ালিটি কন্ট্রোলের যে 7টা, আমি ক্লাসে আছি, আমি পড়ছি একটু পরে। বলো কি বলছো? ওই কোয়ালিটি কন্ট্রোলে যে 7টা পয়েন্ট বলেছিলেন, ওটাই তো এই ডেমিং এর 7 ডেইলি সেন্স, ওটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখবে এখানে 14 পয়েন্টস অফ টোটাল কোয়ালিটি, ম্যাথমেটিক্যাল 7 ডেইলি সায়েন্স অফ ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং এগুলো দেখবে। ঠিক আছে? দেখলে বুঝতে পারবে। আর সিআর প্রহ্লাদ আছে আমাদের ইন্ডিয়ান, যিনি আছেন, তারটা একটু দেখবে একটুখানি। ঠিক আছে? আমি এগুলো ডিসকাস করি, দরকার নেই এগুলো ডিসকাস করা, শুধু রিডিং করার মতো বিষয়। ঠিক আছে? তিনি প্রহ্লাদ কিন্তু কোর কম্পিটেন্সির উপর খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। এর আলোচনা কোর কম্পিটেন্সি ফুলফিলমেন্ট 3 ক্রাইটেরিয়ার কথা তিনি এখানে বলেছেন। কোর কম্পিটেন্সি অফ দ্য কর্পোরেশনস এর কথা বলা আছে, কম্পিটিং অফ দ্য ফিউচার এন্ড এইসব জিনিসগুলো রিডিং করবে, অসুবিধা নেই, এগুলো বলার দরকার নেই তো।
স্যার এখান থেকে মানে কি এদের কি লাইফস্টাইল জীবন দর্শন পড়বো না গুরু মানে হচ্ছে দে আর দ্য মানে ফাদার অফ কোন না কোন ফিল্ডে কোয়ালিটি স্যার অ্যাসুরেন্স এর ফাদার হিসেবে। মেনলি এরা কি কি করেছে আর এদের বইয়ের নামগুলো আসে হ্যাঁ দেখেছি। ওগুলো তাহলে দেখে রাখবে একটুখানি করে, ঠিক আছে? আর ডিটেলে কেন বলার মতন কিছু নেই, ঠিক আছে? এগুলো সব গল্পের মতো করে সবাই একটু রিডিং দেবে। বটম পিরামিডের কথা বলা আছে, ঠিক আছে? ঠিক আছে, এবার বলো কার কোনো প্রশ্ন আছে কিছু? আচ্ছা প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে, বলবো? বলো, হ্যাঁ বলো। মানে স্যার অনেকটা এটা এই টপিক থেকে একটু অন্যদিকে যাচ্ছে, ওই কোয়ালিটি এডুকেশন নিয়ে। আসলে আমার ওই ডিসার্টেশনের কাজটা ওই কোয়ালিটি এডুকেশনের উপরই হয়েছে সেকেন্ডারি স্টুডেন্টদের ক্ষেত্রে, মানে 9-10 আর কি। তো স্যার ওখানে আমি ওটা কাজটা করতে আমার এখনো মানে আমার এখন এম এর 3rd সেমিস্টার চলছে আর কি। কালকে আমার ডিসার্টেশনের ভাইবা আছে, তো আর কি আমি দেখছিলাম ওখানে। তো স্যার কোয়ালিটি এডুকেশন বলতে সেকেন্ডারি স্টুডেন্টদের স্যার কি কি বোঝায় মেনলি? মানে কি তাদের স্কিল, তারপর এক্সামিনেশন সিস্টেম, কারিকুলাম, ইভালুয়েশন, এগুলো তো স্যার? সব 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 মানে কোনো কিছু বাদ যাবে না। এবার কি বেসিসে কোয়ালিটি আসে দেখো, মানে স্কুল কিছু জিনিস তো প্রোভাইড করে লার্নার কি কি জিনিস প্রোভাইড করছে? টিচার প্রোভাইড করছে, টিচারের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠবে। আমরা এনভায়রনমেন্ট প্রোভাইড করি, সেটা নিয়ে কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতে, মিড ডে মিল দিই তার কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমরা যে সার্ভিস গুলো দিচ্ছি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করাচ্ছি, সেইটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। স্টুডেন্টস এর ফিডব্যাক বা ইভালুয়েশন স্ট্রাকচার নিয়ে কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। অনেক কিছু সেক্টর থাকতে পারে কোয়ালিটি আসলে কোয়ালিটি। ঠিক আচ্ছা আছে, স্যার এখানে কি ভোকেশনাল ব্যাপারটা আসবে? ভোকেশনাল ব্যাপারটা কি আসবে? হ্যাঁ সব 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 আমি বেস্ট কোয়ালিটি লার্নারকে দিতে পারছি, ঠিক আছে? এইটা হচ্ছে মুদ্রা। তোমার মাস্টার্স কোথা থেকে করছো? স্যার কাজী নজরুল ইউনিভার্সিটি। কাজী নজরুল, আচ্ছা ওইতে এই কি বলে আসানসোলে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, কার আন্ডার ডিজার্টেশন? ডক্টর নন্দিনী ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই আর কার কোনো প্রশ্ন আছে কিছু? হ্যাঁ স্যার আরেকটা প্রশ্ন করব। একদম একদম। স্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট আর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কি কোনো ডিফারেন্স আছে? দেখো, কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে একটা আমি সেক্টরকে আইডেন্টিফাই করছি যে আমি কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি শুধু টিচিং কোয়ালিটিকে ম্যানেজ করব। কিন্তু শুধু তো টিচিং কোয়ালিটি ম্যানেজ করলে হবে না, আমাকে তো ওভারঅল যদি ডেভেলপমেন্ট প্রয়োজন হয় তাহলে আমাকে সমস্ত জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে। সমস্ত কিছু ম্যানেজ করতে, ক্লাসরুম আছে কিনা, বেঞ্চ আছে কিনা। একটা সময় আগের সময় মনে হতো ক্লাসে টিচার যেরকম পরিস্থিতি থাকুক না কেন, টিচার যদি পড়াতে পারেন তাহলে হবে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু বর্তমান সিচুয়েশনে তো ইনফ্রাস্ট্রাকচারও দেখতে হচ্ছে। দ্যাট ইজ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন হচ্ছে। তুমি যদি যদি বলতে পারো যে কোয়ালিটি ম্যানেজমেন্ট একটা স্পেসিফিক জিনিস আর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট একটা জেনারেলাইজ ফর্ম হিসেবে ধরতে পারো, সব মিলিয়ে হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ওকে স্যার, ঠিক আছে। ওকে মানে আর কারোর কোয়ালিটি কোনো প্রশ্ন? ম্যানেজমেন্ট ইজ আ পার্ট অফ টিকিউএম। ইয়া, একদম একদম। ওকে ওকে বলো, আর কার প্রশ্ন আছে? আছে প্রশ্ন? নেই? অঙ্কিতার প্রশ্ন আছে? নেই তো? আচ্ছা ঠিক আছে। চয়নের কোনো প্রশ্ন আছে? চয়ন আছে? বুঝতে পারছি। আর কারোর কোনো প্রশ্ন নেই তো? ঠিক আছে, তাহলে এই অবধি থাকুক আজকে, নাকি? আজকে তাড়াতাড়ি হয়ে গেল মনে হলো। আর কিছু জানার নেই তো কারোর কিছু? না স্যার আপাতত নেই। আচ্ছা, পড়লে বুঝবো, কি জানি না। আপনার ক্লাস থেকে সত্যি পড়ার পাশাপাশি অনেক কিছু জানতে পারা যায়, অনেক রিয়েল এক্সাম্পল জানতে পারা মানে যায়। এই মনে হয় যেন সে ঠিকই, কিন্তু এই যে সৃজনী যে উত্তরটা দিলে, এই ধরনের উত্তর শুনলে মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়।
আপাতত কিছু নেই, আপাতত কিছু নেই স্যার মানে আমি তাহলে তো পরে অ্যাড 100% করলাম। দিতে পারলাম না। না না স্যার, হ্যাঁ আমি বললাম যে এক্ষুনি কিছু নেই, পড়লে বুঝবো কি কি জানি না, মানে জানতাম না কি কি কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, সেইখানে আমি তোমাকে সেটাই আমার সেলফ অ্যানালিসিসে বলছি, যদি আমি কিছু পড়ানোর বা আমি কিছু বলার পরে যদি কোশ্চেন্স কম হয়, দ্যাট মিনস আমার তরফ থেকে মানে মানে আমি স্যার এত তো ঠিকঠাক প্রোভাইড কোয়েশ্চেন করতে পারলাম না। করলাম যা যা মাথায় আসলো। হ্যাঁ স্যার এত তো কোয়েশ্চেন করলাম যা যা মাথায় আসলো। হ্যাঁ, কিন্তু মনে রাখবে যে তোমার নিজেদের আমি এটা নিয়ে কিছু বলি, তোমার টিচিং লাইফে তোমরা যখন যাবে দেখবে না, দেখবে স্টুডেন্ট যত বেশি তোমাকে প্রশ্ন করবে না, বুঝবে তোমার টিচিংটা অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। আর যদি কারোর কাছে কোনো প্রশ্নই না থাকে, সবাই সবকিছু বুঝে গেছে, তাহলে বুঝবে তোমার টিচিংটা কমপ্লিটলি ফেক এবং ফ্ল্যাট, মানে সেখানে কেউ কিচ্ছু বোঝেনি। যত বেশি প্রশ্ন, যত বেশি কোয়ারিজ, অপর স্টুডেন্টদের সুযোগ দিতে হয় যাতে তারা প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তোমরা করেছো প্রশ্ন, একদম করোনি তা না, সে কথা বলছি। ঠিক আছে, কিন্তু মাথায় এটা ধরে রাখবে, যত বেশি তারা প্রশ্ন করতে তাদেরকে সুযোগ দেবে, তারা যদি বেশি বেশি করে প্রশ্ন করে, তারা বুঝবে দে আর অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন ইউর প্রসেস। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো তাহলে। এই অবধি থাকো। স্যার হ্যাঁ স্যার বলছি, আপনার সাথে কি 2 মিনিট কথা বলে যেতে পারে? একটু দরকার ছিল, মানে আমার এই বছরই নেট হয়েছে আর কি, এখনো মানে কমপ্লিট হয়নি আমার এমএটা। আর আমার তার সাথে ওই কি মানে 2022-এর প্রাইমারি টেটটা হয়েছে, তো ওই রিলেটেড আমার আপনার সাথে 2 মিনিট একটু দরকার ছিল, তো আপনার সাথে কি কথা বলা যেতে পারে? হ্যাঁ, কেন বলা যেতে পারে না? তাহলে তুমি একটা ফোন করো না, ওপেন প্ল্যাটফর্মে কথা বলবে, এটা মনে হয়। স্যার ফোনে বললে একটু ভালো হতো, বেশি টাইম নিতাম না স্যার, আমি জানি হ্যাঁ আপনি ঠিক আছে, ব্যস্ত। অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, আমার ফোন নাম্বার আছে তো। স্যার গ্রুপে তো আপনার নাম্বারটা নেই মনে হচ্ছে। গ্রুপে নেই না আমি, তাহলে আমার নাম্বারটা লিখে রাখো, তাহলে কল করে এক্ষুনি করতে হবে। হ্যাঁ, কিন্তু মানে আমি আবার অন্য কাজে হ্যাঁ স্যার, হ্যাঁ আমি জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ফোন নাম্বারটা নিয়ে নাও, 94 হ্যাঁ স্যার বলুন কত? 943340 8391। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে, মেসেজে দিলাম, পেয়েছো মেসেজে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, একদম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।